আসসালামু আলাইকুম। গুড ইভিনিং সবাইকে। সবাইকে শুভেচ্ছা। আমরা প্রতি অল্টারনেটিভ ডেতে আমরা যে শোটা করি, প্যাশন টু গ্রো, এবং আজকেও তারই ধারাবাহিকতা আমি হোস্টিং করছি। আপনারা জানেন যে দিস ইজ এ ভেরি স্পেশাল শো অ্যান্ড ইট ইজ এ ফক প্রেজেন্স প্যাশন টু গ্রো। এবং আমরা প্রতিদিনই কোনো না কোনো টপিক নিয়ে ডিসকাশন করি, যেহেতু এটা কেরিয়ার রিলেটেড শো। এবং আমি পার্টিকুলারলি ট্রাই টু গাইড দ্য পিপল। এবং আপাতত যেহেতু বাসায় বসে করছি, সো উই ওয়ান্ট টু কন্টিনিউ আওয়ার লার্নিং, এবং আমাদের লার্নিং গুলিকে আমাদের একটু শার্পেনিং করতে চাই। এবং আমরা চাই যেন বাসায় বসে এই প্যান্ডেমিক সিচুয়েশনে উই শ্যাল নট বি ফ্রাস্ট্রেটেড। রেদার যারা ঘরে আছি একটু সেফ থাকি, সেফ থেকে যদি একটু আলোচনার পরিপ্রেক্ষিতে যদি আমাদের কোনো না কোনো কাজে লাগে, দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য অবজেক্টিভ অফ প্যাশন টু গ্রো। আপনারা যারা আমাদের প্রোগ্রামটা ফলো করেন তারা জানেন যে আমরা প্রত্যেকটা পর্বেই বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশন করি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে নেগোসিয়েশন স্কিল নিয়ে অথবা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কথা বলেছিলাম। এর আগের পর্বেও আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলেছি। প্রতিটা পর্বে আসলে কেরিয়ারের বিভিন্ন ছোট ছোট ইস্যুগুলি, ছোট ছোট টিপসগুলি আমরা শেয়ার করে থাকি। বাট আজকের পর্বটা একটু ভেরি স্পেশাল। এই জন্য স্পেশাল যে আমরা আসলে আম এই সিচুয়েশনে যে আমি আমি ব্যক্তিগতভাবে ধরেন আমি ১ মাস ধরে যে অলমোস্ট ১ মাস বাসায় আছি এবং থেকে খাচ্ছি। এবং যে হোয়াট হ্যাপেন্স, যারা আমরা কর্পোরেট লাইফ লিড করি, একটু লেজি টাইম, ঘরে বসে আছি। টেলিভিশন দেখা, ঘর থেকে যেহেতু বের হইতে পারছি না। সো সামহাউ উই আর বিট অফ ইমব্যালেন্সড। আমরা একটু ইমব্যালেন্সড অ্যাজ এ হোল মেন্টালি, as imbalanced, bit of frustrated, এবং as imbalanced, যে আমরা একটু হেলথ এন্ড নিউট্রিশনের দিকেও আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু যতটা ফিট থাকার কথা, যেহেতু আমরা কাজে কর্মে কম এবং যেহেতু আমরা বার্ন করতে পারছি কম, সো এজ এ হোল আমরা হয়তো বা বাসায় বসে বসে উই আর গেইনিং দা সামহাউ ওয়েট এন্ড বিট অফ যা হচ্ছে আর কি। এবং আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে অনেকেই আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকি খাবারের ছবি। আমাদের দেশের অবস্থা এই মুহূর্তে এমনিতেই খারাপ। আমি খুব রিকোয়েস্ট করতে চাই যে আননেসেসারি আমরা উই শুড নট শো অফ যে আসলে আমি বাসায় রান্না করছি, এই করছি, সেই করছি। এগুলি শেয়ার করা উচিত হবে না। কারণ অ্যাজ এ হোল এটা মনে রাখা উচিত যে আমাদের দেশে যদি ইফ ইউ সি দ্য পিরামিড অফ দ্য পিপল, প্রায় ৩ কোটি মানুষ খুব কষ্টে বসবাস করছে। অনেকে দিন আনি দিন খায়। তো আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি কিনা, কতটুকু পারছি না পারছি। বাট অ্যাজ এ হোল এই শুড নট শো সামথিং। আ আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি 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 একেবারেই এই কাজটা করি না। এবং আমিও অনেকেরই বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, উই শুড নট শো সামথিং লাইক দ্যাট। বাট এগেইন খাবারের বাইরে তো আমরা কেউ নাই। আমরা কম বেশি কিছু না কিছু খাবার-দাবারের ভিতরেই আছি। তারই ধারাবাহিকতা আমরা একটা ডিফারেন্ট টপিক নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে হাউ ইন দিস সিচুয়েশন হাউ ইউ ক্যান স্টে হেলথি অ্যান্ড স্টে সেফ। আমরা অ্যাজ এ হোল একটু হেলথি থাকতে পারি কিভাবে? বিকজ ওয়ান্স ইউ আর হেলথি এনাফ দেন পারহ্যাপস করোনা আমাদের শরীরে যদি পিওরলি অ্যান্টিবডি ফরমেশন অ্যান্ড আদার থিংস যদি ভালো হয়, সো উই ক্যান বি সেফ এনাফ। এবং আমরা যদি একটু সেফ থাকি, then perhaps after this situation, after this pandemic situation, we can go back to our work and we can perform even better. আজকে আমি অত্যন্ত হাম্বল। আমি অত্যন্ত ইউনো একটু বলতে পারেন যে একটু ডিফারেন্ট আউট অফ বক্স ডিসকাশন যেহেতু করব, এই সাবজেক্ট নিয়ে আমার খুব বেশি ধারণা নাই, খুব বেশি আইডিয়া নাই। আমার সাথে গেস্ট হিসেবে যুক্ত হচ্ছেন আজগর আলী হসপিটালের সিনিয়র ডায়েটিশিয়ান, আমাদের খুবই কাছের শর্মী আপু। এবং আমি শর্মী আপুকে স্বাগত জানাতে চাই আজকে আমাদের শোতে। আপু, আপনি আছেন কিনা? হাউ জি আর ইউ? ভাইয়া আছি। আসসালামু আলাইকুম। এই তো ভাইয়া ভালো। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? জি, আছি ভালো। এবং দি থিং ইজ দ্যাট অফিস কি করতে হয়? আপনি তো যেহেতু হেলথ এর সাথে রিলেটেড আছেন, হাউ ইউ জি। আর ডুইং দ্য অফিস? আপনি অফিসে যেতে হয় কিনা? আপনি কি হ্যাঁ অফিসে ভাইয়া যান? যেহেতু হ্যাঁ, অফিসে তো যাই কারণ হসপিটাল তো আর বন্ধ নাই। হসপিটাল তো খোলা। হসপিটাল তো অফিসে যেতে হয়। জি, আচ্ছা। অফিসে যাচ্ছেন, I believe that you are safe. যে somehow you are doing all precautions. আমরা যে অবশ্যই। জিনিসটা জানি যে আমি নিজে হ্যাঁ, fully safe থাকাটা খুব জরুরি কিন্তু। Because as জি long as ভাইয়া। you are not safe, perhaps হুম, your হুম। family is going to be affected, এবং আমরা খুব বিপদে পড়ে যাবো। সো আমাদের এই জিনিসটা খুবই মেইনটেইন করা খুব জরুরি। যদিও হ্যাঁ, আমাকেও অবশ্যই কালেভদ্রে কারণ অফিসে আমরা যেতে সেফটি হচ্ছে। মেইনটেইন করেই কিন্তু আমাদেরকে হসপিটালটা মেইনটেইন করতে হবে। কারণ আমি যদি কোনো কারণে ইনফেক্টেড হই, আমি যে হুম, পেশেন্টদেরকে হুম। সার্ভিস দিব তারাও কিন্তু এট এ টাইম ইনফেক্টেড হবে।
তো সেক্ষেত্রে আম, বাসাকেও তো সেফটি রাখতে হবে, সেই সাথে আমি যে জায়গায় সার্ভিসটা দিচ্ছি সেখানেও যাতে বাকিরা সেফটি মানে সেফটি মেনটেন করে চলে, সে কারণে কিন্তু আমাদের নিজেদেরকে অনেক প্রিকশন নিতে হয়। মাস্ক, গ্লাভস থেকে শুরু করে এক্সট্রা যেটা পিপিই আমরা ইউজ করছি এখন, এগুলো সবকিছু হুম, মেনটেন করেই কিন্তু আমরা পেশেন্ট হ্যান্ডেল করি, যাতে অ্যাটলিস্ট আমরা সেফ থাকি। কারণ আমরা যদি সেফ না থাকি, পরবর্তী যে পেশেন্ট গুলাকে আমরা সার্ভিস দিব তারা কিন্তু আমাদের থ্রুতেই ইনফেক্টেড হয়ে যাবে। জি। আচ্ছা, এখানে একটু শুরুতে বলে থাকি, ইটস এ পিওরলি কর্পোরেট শো এবং অনেক সময় বাংলা ইংলিশ কথাবার্তা মিক্স হয়। হুম। আপনারা, ইনফ্যাক্ট আমরা এমন কোনো কঠিন ইংলিশ বলি না যাতে করে আমাদেরকে ক্রিটিসাইজ করা ভাই ঠিক না। রেদার আপনারা শোনেন এবং আমার মনে হয় যে যা আলোচনা হয় সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যদি কিছু না কিছু উপকার হয়, দ্যাট ইজ অল ওভার দ্য অবজেক্টিভ। আচ্ছা, শুরুতে আমি একটা ডিফারেন্ট কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে জি। যে আহ, আহ, এই যে ওভারঅল যে স্টেটাস, ওভারঅল যে হুম হুম। সিচুয়েশন, এখন জি। আমরা প্রায় 1 মাসের মতো হয়ে গেল, 26শে মার্চ থেকে আমরা অলমোস্ট অফিস যারা করছি তো করছি, বাট অ্যাজ এ হোল জি। যেহেতু ফুল অফিস করতে পারছি না, আমরা বাসায় আছি। এবং হুম হুম। এই সিচুয়েশনে যদি সামবডি ওয়ান্টস টু কিপ নিজকে একটু হেলদি রাখতে চাই, হেলদি বলতে যে আমি ফিট থাকবো এবং আমি আসলে ডাইটারি ম্যানেজমেন্টটা কিভাবে করব, সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আসলে এখানে ওয়েট গেইন করব না, আমি নিজেকে সেফ রাখবো। এই যে ওয়েট গেইন না করে নিজকে কতটুকু হুম ভালো হুম। রাখা যায়, এই ক্ষেত্রে আপনি কি ধরনের সাজেস্ট করতে চান? যারা আমরা একেবারে লেজি হয়ে গেছি, ওদের জন্য আসলে কি ধরনের ডায়েটারি প্রিকশন নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমেই হ্যাঁ, প্রশ্নটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ হচ্ছে কি যে আমরা ডে টু ডে লাইফ যেটা লিড করে এতদিন আসি সেটা থেকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট লাইফ কিন্তু আমরা এই লাস্ট 1 মাস, নিয়ার টু 1 মাস ধরেই কিন্তু আমরা মেনটেন করছি যে টোটালি আমরা লকডাউন অবস্থায় আছি, বাসা থেকে বের হওয়ার কোনো ওয়ে নাই নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া। তো সাধারণত বাসার মধ্যেই থাকতে হচ্ছে। যারা অফিস করছেন তারা বাসা থেকে অফিস করছেন, যারা অফিসে যাচ্ছেনও তারা খুব নেহায়েত প্রয়োজন ছাড়া যাচ্ছেন না, বা বাসায় বাইরে যেতে হলে খুব এমার্জেন্সি কাজ ছাড়া যাচ্ছে না। তো মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমাদের সময়টা কাটছেই কিন্তু বাসায়। এখন বাসায় যেহেতু কাটছে, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটি লেভেল অনেকটাই কমে যায়। আমরা সচরাচর যে লাইফ লিড করি তাতে আমরা সেডেন্টারি লাইফ যেটা লিড করি, সেখানে কিছুটা হলেও কিন্তু আমাদের পার ডে কিছু ক্যালোরি বার্ন হয়ে যায়, যেটা আমরা ইনটেক করি মোটামুটি একটা ক্যালোরি বার্ন হয়ে যায়। কিন্তু এখন যেহেতু আমরা একদম লকডাউন অবস্থায় রয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ক্যালোরিটা যাতে আমি এক্সেস ইনটেক না করি। এবং সেই সাথে এখন এই অবস্থায় কখনোই আমি বলবো না যে আপনি বাইরে যে এক্সারসাইজ করেন বা বাইরে যে আপনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেন, সেক্ষেত্রে মানে ইনডোর অবস্থাতে আমাদের পক্ষে যতটুকু সম্ভব ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, যেমন অ্যারোবিক্স বা ইনডোর যে অ্যাক্টিভিটি গুলো আছে, বা বাসার যদি কোনো খালি একটু খোলা জায়গা থাকে সেই জায়গাতে আমরা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারি। প্রত্যেক বেলায় যদি আমরা 10 থেকে 15 মিনিটের একটা অ্যাক্টিভিটি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেটাবলিক রেটটা ঠিক থাকে। আর একটা যেটা ব্যাপার, ক্যালোরি ইনটেকের ব্যাপারে আমি বলবো, এমনিও আমরা সবসময় সাজেস্ট করে থাকি যে আপনি যেটাই যে মিলটাই নেন না কেন সেটা যেন ব্যালেন্সড ডায়েট হয় বা ব্যালেন্স নিউট্রিশন যেন প্রপারলি মেনটেন করা হয়। তো এই সময় সেটা তো মেনটেন করতেই হবে, এবং ক্যালোরির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রা ক্যালোরি ইনটেক করে না ফেলি। এখন যেটা দেখা যায় যে যেহেতু সবাই আমরা বাসায় আছি, তো এই হোমলি এনভায়রনমেন্টটা কিন্তু আমাদের লাইফে এইটাই বলতে গেলে প্রথম। কারণ আমরা এটা টোটালি একটা ডিফারেন্ট লাইফ লিড করছি, যেটা আজ পর্যন্ত অন্তত আমিও কখনো দেখি নাই। আশা করি যে এটা বাংলাদেশের মানুষ এটাতে প্রথমবার এই ধরনের পরিস্থিতি ফেস করছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যেহেতু বাসায় আমরা সময় বেশি দিচ্ছি, বাসার ফিমেলরা কেন, আমি বলবো বাসার মেল পার্সনরাও কিন্তু এখন কুকিং এর প্রতি অনেক ইন্টারেস্টেড। এবং সে অনুপাতে কিন্তু বাসায় রেগুলারই কিছু না কিছু আম, কেউ না কেউ কোনো ডিশ তৈরি করছে এবং ফেসবুকে রীতিমতো আপলোড হচ্ছে, এবং সেগুলো কিন্তু খুবই, আমি বলবো, ক্যালোরি ডেন্স ফুড। তো এইসব খাবার বা এই ধরনের ডিশ যদি আমরা ইনটেক করা থেকে একটু বিরত থাকি, বা করলেও যদি উইকে যে কোনো একদিন ফ্যামিলি মেম্বার সবাই সহ যদি ইনটেক করি সেটা ঠিক আছে। কিন্তু এটা রেগুলার এই ধরনের ফুড হ্যাবিট যদি আমাদের থাকে তাহলে কিন্তু ওয়েট গেইনটা কিন্তু আমাদের খুব দ্রুত হবে। কারণ হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু বলতে গেলে একদমই নেই। আর একটা যেটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আমি অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন যে অবস্থাটা চলছে বা যে লকডাউন সিচুয়েশন চলছে, এটার কিন্তু মেইন একটা রিজন হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস।
তো এই ক্ষেত্রে যেটা যে করোনা ভাইরাস সব জায়গাতেই কিন্তু বাইরের যে বিভিন্ন কান্ট্রি রয়েছে বা গবেষকরা যারা রয়েছেন তারাও কিন্তু এই ক্ষেত্রে সবসময় সাজেস্ট করছেন ফুড হ্যাবিটের দিকে, যে হুম, হুম, আপনার খাদ্যাভ্যাসটা যেন এমন হয় যেটা আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। কারণ সত্যি কথা বলতে কি যে এই ভাইরাসটাকে প্রতিরোধ করার জন্য, মানে এই ভাইরাসটা থেকে আমরা যে উম, আহ, কোনোভাবে উত্তরণ পাবো সেজন্য কিন্তু আমাদের হাতে এখনো কিন্তু কার্যকর কোনো অ্যান্টিভাইরাস বা সেরকম কোনো মেডিসিন কিন্তু নেই। তো আলটিমেটলি যেটা যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি যত ভালো থাকবে আমরা কিন্তু ততটাই একটু হলেও আমরা পজিটিভ থাকতে পারবো যে হ্যাঁ আমরা হয়তো সার্ভাইভ করে যেতে পারি। কারণ যার ইমিউন সিস্টেম যত বেশি স্ট্রং সেই কিন্তু এই ক্ষেত্রে সার্ভাইভ করার পসিবিলিটি তার ততটাই বেশি থাকবে। তো বাইরের যে কান্ট্রি গুলোতে খুব মহামারী আকারে কোভিড দেখা দিয়েছে, এবং আমাদের দেশে কিন্তু ডে বাই ডে প্রত্যেক দিন কিন্তু যে হারে সংখ্যা বাড়ছে তা কিন্তু আগের দিনের রেকর্ডটাকে রীতিমতো ব্রেক করছে। সেটা নতুন ভাবে আক্রান্ত হওয়া পেশেন্টের ক্ষেত্রেই হোক, এমনকি সুস্থ যারা হচ্ছে খুব মানে খুবই অল্প পরিমাণ পেশেন্ট কিন্তু রিকভারি করে ব্যাক করছে। তার তুলনায় কিন্তু আক্রান্তের সংখ্যা বহু গুণ বেশি। তো এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফুড হ্যাবিটের দিকে, মেডিকেশন তো থাকছে যারা আক্রান্ত হয়ে গিয়েছেন, এবং ফুড হ্যাবিটের দিকেও কিন্তু মেনটেন করতে হবে। তো যেহেতু আমরা এখন লকডাউন সিচুয়েশনে আছি, এক্ষেত্রে কিন্তু এই কথাটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ডায়েটারি ম্যানেজমেন্ট বা নিউট্রিশনাল ম্যানেজমেন্ট যেন এমন হয় যেটা আমাদের ব্যালেন্স ডায়েট হবে, সেই সাথে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবে, এবং আমাদের যাতে ওজন বেড়ে না যায় এই কথাটা একটু মাথায় রেখে আমাদের ডায়েটারি প্ল্যান বা ফুড হ্যাবিটটা সেরকম হতে হবে। একটা একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করতে চাই শর্মি আপনাকে, সেটা হচ্ছে যে জি। আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম, যেটা আমরা যখন শুরুতে যখন আমরা বিশ্বের অন্যান্য ইস্যুগুলি যখন শুনছিলাম, হুম তখন আমরা জেনেছিলাম যে এটা হচ্ছে বয়স্ক মানুষদের জন্য, যারা আসলে ইফেক্টেড ফ্রম ডায়াবেটিক হার্টের রোগী, হুম দে আর বেসিক্যালি ইন রিস্ক। বাট আমরা যদি আমাদের বাংলাদেশের মৃত্যুর যে ওভারঅল স্ট্যাটাস দেখি, এখানে জি। কিন্তু শিশু মৃত্যু থেকে শুরু করে আজকেরও স্ট্যাটাস আছে 30 থেকে 40, 40 থেকে 50, 60 ঊর্ধ্ব। সো এই স্ট্যাটিস্টিক্সটা এক্স্যাক্টলি কম্পেয়ার টু দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ কিন্তু এটা ম্যাচ করছে না। তো এই যে এক্স্যাক্টলি। এই স্ট্যাটাসটা, এই যে সিচুয়েশনটা, এটা কিন্তু ওভারঅল হুম ওভারঅল আমরা আমাদের দেশে খুব একটা পারহ্যাপস আমরা আমাদের বাংলাদেশ অ্যাজ এ হোল, আমরা ইউথ সেন্ট্রিক কান্ট্রি, আমাদের দেশে তরুণের সংখ্যা বেশি, সেই জন্যই তরুণরা এফেক্টেড হচ্ছে। যারা সোশ্যাল আইসোলেশন মানছে না তারা বাসা থেকে বেরোচ্ছে, অথবা যারা আসলে সামাজিক ডিস্টেন্স যে কথা এগুলি মানছে না। বাট আমি হুম যদি আমি যদি অন্যভাবে জানতে চাই, যে এই যে ইমিউন সিস্টেমের কথা বললেন, আমরা আমরা জি। বারবারই দেখছি যে এটার আসলে কোনো ওষুধ নাই। এটা হুম হচ্ছে হুম অনলি হাউ ইউ ক্যান সেভ ইউর সেলফ, নিজকে সেফ রাখা যাবে। পাশাপাশি যে কাজটা করতে হবে, আমাদের ফুড হ্যাবিট ঠিক রাখতে হবে, আমাদেরকে প্রপার 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 ইমিউন সিস্টেম ডেভেলপ করতে হবে। এই ক্ষেত্রে জি। যদি আপনাকে স্ট্রেইট ওয়েতে জানতে চাই যে ইয়েস, যে এখন এখন আমরা কেউ বাজারে যেতে পারছি না, অথবা ঠিক হুম মতো বাজারে ফল ফ্রুট পাওয়া যাচ্ছে না, ভিটামিন সির কথা বলা হচ্ছে, আরো বিভিন্ন জিনিসের কথা বলা হচ্ছে। সোজা ভাষায়, যদি কেউ নিজকে একটু প্রটেক্টেড রাখতে চায়, একটু একটু হেলদি রাখতে চায় অ্যাজ ফার এস ইমিউনিটি ইজ কনসার্ন, তাহলে কি ধরনের খাদ্যাভ্যাস করা উচিত বলে আপনি মনে করেন? খুবই ভালো একটা প্রশ্ন, যেটা আমি পরবর্তীতে বলতামই। সেটা হচ্ছে যে এখন যে অবস্থা, এটা কিন্তু একদিন দুই দিনের ব্যাপার না, আমরা প্রায় 1 মাস ধরে এই ধরনের অবস্থায় রয়েছে। এবং শুরুর দিকে যেটা দেখা গিয়েছে যে লকডাউনের ঘোষণা যখন হয় তখন কিন্তু আম, সবাই কিন্তু প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্যাদি কিন্তু আমরা স্টক করেছি। যেটা আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে না, এই জিনিসটা আসলে ঠিক না। কারণ আমি স্টক করছি, বা আমরা যারা এই ধরনের অভ্যাসে আমরা পরিণত হয়ে গেছি যে না ঠিক আছে আমি যে জিনিসটা কিনবো একসাথে অনেক করে বাসায় কিনবো। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে জিনিসটা কিনে বাসায় নিয়ে আসছেন সেটা আসলে কতদিন ভালো থাকবে এবং সেটা পুষ্টিগুণ আদৌ বজায় থাকবে কিনা। তো লকডাউনের এই যে লম্বা একটা সময় চলছে, এই সময় যে খাবারগুলা থেকে ইমিউন সিস্টেম পাওয়া যায় সেগুলো বাজারে কিন্তু এখন দেখা গেছে যে যেহেতু স্টক করা হচ্ছে, তো সে কারণে কিন্তু ঘাটতি অনেক কিছুরই শুরু হয়ে গেছে। শুধু ঘাটতি না, আমি নিজেকে দিয়ে যদি আমি বলি যে আমি বাজার করতে যেয়ে সেদিনকে দেখলাম লেবুর দাম বেড়ে গেছে,
অন্যান্য যেগুলো কমলা বা অন্যান্য ফল যেগুলা ভিটামিন সি কন্টেনিং, সেগুলোর দাম যথেষ্ট পরিমাণে কিন্তু বেড়ে গিয়েছে। তো এই ধরনের খাদ্যদ্রব্যাদির দামও কিন্তু বাড়ছে, যেহেতু সেক্ষেত্রে আমাদের অবশ্যই অল্টারনেট ফুডের কথাও চিন্তা করতে হবে বা অল্টারনেট সোর্স অফ নিউট্রিয়েন্টের কথা চিন্তা করতে হবে। প্রথমেই যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করার জন্য কিছু নিউট্রিয়েন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং সেটা বিশ্বব্যাপী কিন্তু বলা হচ্ছে। তার মধ্যে প্রথম হচ্ছে যেটা আছে ভিটামিন সি, এরপরে আসতেছে জিঙ্ক এবং ভিটামিন ডি। এর পাশাপাশিও কিন্তু কিছু ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট আছে, যেমন প্রোটিন, ওমেগা 3, এবং সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড। এগুলো আমি আপনাকে ভাইয়া নিউট্রিয়েন্টের কথা বললাম। এখন আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি যে কোন কোন ফুড সোর্স থেকে আমরা বেসিক্যালি এগুলো পেতে পারি, এবং সেটা আমরা আমাদের ডায়েটারি প্যাটার্নে বা রেগুলার ফুড হ্যাবিটের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউশন করতে পারি। এখন যদি আমি বলি যে ভিটামিন সি এর কথা, তো প্রথমেই যেটা আসে যে ভিটামিন সি বলতে কিন্তু প্রথমেই আমাদের লেবুর কথা কিন্তু মাথায় আসে। কিন্তু শুধু লেবু কিন্তু ভিটামিন সি এর সোর্স না, আরো কিন্তু অল্টারনেট সোর্স গুলো আছে। এই সোর্স গুলা সবসময় আমাদের মাথায় রাখা উচিত, কারণ আজকে বাজারে গিয়ে আপনি লেবু পেলেন না, আপনাকে তো কিছু অল্টারনেট সোর্স নিতে হবে আপনার নিজের জন্য, প্লাস আপনার নিজের ফ্যামিলি মেম্বারের জন্য। তো ভিটামিন সি এর মেইন যেটা সোর্স মোটামুটি এখন আমরা ইন্টারনেটের থ্রুতে সবাই জানি, লেবু হতে পারে, বা সবচেয়ে দেশীয় খাবারের মধ্যে যদি আমি বলি সেটা হচ্ছে যে টক জাতীয় যে কোনো দেশীয় ফল, সেটা হতে পারে পেয়ারা, হতে পারে আমড়া, হতে পারে জাম্বুরা। এবং আমাদের কিন্তু সামনে আমের সিজনও আসছে, কাঁচা আমেও কিন্তু কিছুটা হলে যেহেতু কাঁচা আম টক জাতীয় থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু ভিটামিন সি পাচ্ছি। আনারস রয়েছে, বাদাম, এবং সবচেয়ে যেটা বড় কথা আহ আমলকি, যেটাতে কিন্তু লেবুর চেয়েও ভিটামিন সি বেশি আছে, যেটা কিন্তু আমাদের সবার কাছে মোটামুটি অবহেলার একটা জিনিস, যেটাকে আমরা খুব একটা বাজারে গেলে কেউ কিনিও না। তো সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় ফ্রুটস যদি আমরা রেগুলার 2বার যদি আমরা ইনটেক করি, ইভেন ডাব্লিউএইচও কিন্তু বলতেছে ফ্রুটস ভেজিটেবলের ক্ষেত্রে, যে ফ্রুটস এর ক্ষেত্রে অ্যাটলিস্ট 2 সার্ভিং বা 2বার নিতে পারেন, আর ভেজিটেবলের ক্ষেত্রে 3 থেকে 5 সার্ভিং কিন্তু রেগুলার আমাদের ডেইলি রিকমেন্ডেড এই সিচুয়েশনের জন্য। তো ভিটামিন সি এর এই যে সোর্স গুলো বললাম, যে টক জাতীয় ফল, যে কোনো দেশীয় টক জাতীয় ফল হতে পারে, এবং কাঁচামরিচ, এটা কিন্তু আর একটা সোর্স। তো বাজারে যে আমি যদি লেবু না পাই, আমার যদি কোনো একটা মেজর মিলের সাথে যদি আমি কাঁচামরিচ নিই, তাহলে কিন্তু কিছুটা হলে আমার ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। এরপরে যদি আমি আসি, এছাড়াও কিন্তু রঙিন অন্যান্য যে শাক রয়েছে, সবজি রয়েছে, সেগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভিটামিন সি রয়েছে। একই সাথে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টও আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আসি যে ভিটামিন সিটা আসলে কি কারণে দরকার। প্রথমত যেটা, ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা তো বৃদ্ধি করছেই, এছাড়া সেলের হিলিং এ কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। হিলিং এ যেভাবে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কিন্তু সেই হিলিং এ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো সেক্ষেত্রে ভিটামিন সিটাকে বাইরের দেশে সহ আমাদের দেশের আমরা সব পুষ্টিবিদ বলেন বা যারা গবেষক রয়েছে, নিউট্রিশন রিলেটেড, সবাই কিন্তু ভিটামিন সি এর উপরে যথেষ্ট পরিমাণে জোর দিচ্ছে। এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার, যে বাইরের দেশগুলোতে বা বাইরের কান্ট্রিগুলোতে যে পেশেন্ট গুলা অলরেডি কোভিড-19 আক্রান্ত এবং সিভিয়ার কন্ডিশন নিয়ে, ক্রিটিক্যাল কন্ডিশনে নিয়ে তারা আইসিইউ বা সিসিইউতে অ্যাডমিটেড রয়েছেন, সেসব ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে ভিটামিন সি এর মেগা ডোজ দিয়ে তারা কিন্তু কিছুটা হলেও ইমপ্রুভ হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে। কিন্তু তার মানে এই না যে আমরা ভিটামিন সি এর ইনটেকটা সারাদিনে এক্সেস করে ফেলবো। যেটা হচ্ছে যে ভিটামিন সি এর কথা যখন বললাম, দেখা যাবে যে অনেক আগে থেকেই এই কথাগুলো আসছে যে ভিটামিন সি রিচ ফুড খাওয়ার জন্য আমরা সাজেস্ট করছি, তাতে দেখা যাচ্ছে সারাদিন আমি ভিটামিন সি রিচ ফ্রুটসই আমি নিচ্ছি, আর কোনো কিছু নিচ্ছি না। যেমন লেবু, লেবুর শরবত, যাই নিচ্ছি ভিটামিন সি, এতে কিন্তু একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, যে আমরা কিন্তু এক্সেস ইনটেক করছি। তো কোনো নিউট্রিয়েন্টই এক্সেস ইনটেক করা ঠিক না যখন আপনি নর্মাল একটা কন্ডিশনে আছেন। তো সেক্ষেত্রে ভিটামিন সি জাতীয় ফল আমরা আমাদের ব্রেকফাস্টে রাখতে পারি, অথবা মিড মর্নিং স্ন্যাক্সে রাখতে পারি, বা যে কোনো একটা মেজর মিলের সাথে, যেমন দুপুরের খাবারের সাথেও কিন্তু আমরা রাখতে পারি। তো এভাবে যদি আমরা ভিটামিন সি এর ডিস্ট্রিবিউশনটা করি, আমি সারাদিনের আমি কিন্তু আমি আমি চাহিদাটা। আমি একটু সোজা ভাষায় কোশ্চেনটা করি। ফর এক্সাম্পল, আমি জি, আমি ভাত খাচ্ছি, ভাতের সাথে যদি জি, একটা লেবুর যদি একটা ফালি যদি ইউজ করি, ফর এক্সাম্পল হ্যাঁ, একটা লেবু, যে কোনো একটা লেবু যদি আমি লেবুর ফালি ইউজ করি, ইনস্টেড অফ টেকিং শরবত ছাড়া অন্যভাবে না খেয়ে হুম, হুম, ভাতের সাথে ইনটেক করি, সারা দিনের জন্য কি এক এক ফালি লেবু অথবা একটা আমরা যে লেবুর যে স্লাইসিং ফরম্যাটে যেভাবে হুম, বাসায় সার্ভ করা হয়, হুম, এটা কি হুম, এনাফ কিনা
ফর এ পার্সন যে ঠিক আছে ডেইলি ইনটেকের জন্য একটা ফালি এনাফ কিনা? না, শুধু ডেইলি ইনটেকের জন্য একটা ফালি এনাফ হবে না, এর সাথে আপনাকে আর কিছু একটু ফ্রুটস নিলে কিন্তু সেটা সারাদিনের কম্পেয়ারে সারাদিনের চাহিদাটা পূরণ হয়ে যায়। কারণ একটা যেটা ব্যাপার, এটা কিন্তু ওয়াটার সলিবল ভিটামিন, সো এটা আমাদের কিন্তু ইউরিনেশনের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে। তো নট অনলি একটা স্লাইস, আপনি সবচেয়ে যেটা বলা হয় একটা স্লাইস লেবুর চেয়ে আপনি যদি একটা আমলকি রেগুলার খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সারাদিনে যে চাহিদা থাকে ভিটামিন সি এর, সেটা কিন্তু ফুললি ফিল আপ হয়ে যায়। না আর আমি যদি একটু এক স্লাইস কনভিনিয়েন্ট ওয়েতে বলি। আমরা আমলকি মনে করেন খেতে ইন্টারেস্টেড না, আমলকি খেতে ভাল লাগে না। এখন বিপদে পড়ে অনেকে অনেক কিছু খায়, সেটা ডিফারেন্ট গল্প। বাট আমরা তো যে অ্যাজ এ হোল আমরা অ্যাটলিস্ট ২টা মেইন ডিশ থাকে, মেইন ডায়েট থাকে। সকালে যদি ব্রেকফাস্টে যদি কেউ রুটি খায় সেখানে হয়তো ভিটামিন সি নাও থাকতে পারে। আমি ধরে নিলাম নাই। তারপরে দুপুরের লাঞ্চের সাথে অথবা রাত্রের ডিনারের সাথে ইফ যদি কেউ মনে করেন যে ২ ফালি যদি লেবু খায় তাতে করে কি তার ভিটামিন সি আই মিন মিট আপ হবে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে হবে, কেননা তার যদি দুই ফালি খায় এবং সাথে যদি ভেজিটেবল থাকে, সেক্ষেত্রে কিন্তু মিট আপ হয়ে যায়। কারণ শুধু যে সে লেবু খাচ্ছে তা না, অন্যান্য সোর্স থেকে কিন্তু ভেজিটেবলটা থেকেও কিন্তু তার ভিটামিন সি কিছুটা হলেও আসছে। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সারাদিন টেলিভিশনে দেখছি যে করোনার ইফেক্ট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, ডাইটারি প্যাটার্ন নিয়ে কথা হচ্ছে। একটা বলা হচ্ছে যে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের কথা বলা হচ্ছে, পাশাপাশি আবার বলা হচ্ছে যে হাউ ইউ ক্যান মেক শিওর দ্যাট আপনি ইমিউন সিস্টেম ডেভেলপ, অ্যান্টিবডি ডেভেলপ করতে পারেন। যদি জি। আমি খাবারের প্রসঙ্গে যদি আসি, যে আমার শরীরে যদি আমি অ্যান্টিবডি ডেভেলপ করতে চাই যে সেলফ প্রোটেকশনের জন্য, যেটা আমরা আজকে টপিক স্টে হেলদি স্টে সেফ, এই হেলদি ফুডের প্যাটার্নে কি কি খাবার খেলে, অ্যাপার্ট ফ্রম যে আমরা তো একটা রোগ প্রতিরোধের কথা বললেন যে ভিটামিন সির মাধ্যমে একটা কাজ করতে পারে, পাশাপাশি যদি নিজকে আর একটু প্রোটেক্টেড করতে চাই উইথ সাম প্রোটিন প্রোটিন সমৃদ্ধ খাবার, কি খাবারের জি। মেনুতে কি থাকলে ভালো হয়? আচ্ছা, প্রোটিন এই কারণেই বেশি দরকার এই সময়, কারণ হচ্ছে যে আমাদের বডিতে যখন একটা ফরেন পার্ট ঢুকে সেটাকে কিন্তু প্রোটেক্ট করার জন্য অ্যান্টিবডি দরকার হয়। তো অ্যান্টিবডির কিন্তু গঠনটার জন্যই কিন্তু প্রোটিনটা দরকার। তো এক্ষেত্রে প্রোটিনের বেস্ট সোর্স, অর্থাৎ ফার্স্ট ক্লাস প্রোটিনের সোর্স হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম। এই হুম, হুম। ৪টা সোর্সকে যদি আমরা আমাদের ৩টা মেজর মিলে ভাগ করে নেই, যেমন সকালের খাবার, দুপুরের খাবার বা রাতের খাবার, এই ৩টা মেজর মিলে যদি ইচ মিলে আমরা প্রোটিন রিচ মানে প্রোটিন জাতীয় ফার্স্ট ক্লাস প্রোটিন জাতীয় খাবারটা রাখি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোটিনের চাহিদা অবশ্যই পূরণ হয়ে যায়, এবং সেটা কিন্তু বয়স ভেদে এক চাহিদাটা ডিফারেন্ট হবে। এক্ষেত্রে আমি একটা যেটা বলবো সেটা হচ্ছে, বাসায় যারা বাচ্চা আছে এবং যারা বয়স্ক রয়েছে, এবং সে সাথে কোনো বাসায় যদি প্রেগনেন্ট মা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু একজন অ্যাডাল্টের তুলনায় প্রোটিনের চাহিদাটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। যদি তার আদার কোনো যেমন বয়স্কদের যদি কোনো কিডনি ডিজিজ না থাকে, সেটা সেক্ষেত্রে প্রোটিনের চাহিদাটা, কিডনি ডিজিজ থাকলে বয়স্কদের ক্ষেত্রে প্রোটিনের চাহিদাটা তার পার কেজি বডি ওয়েটে মিনিমাইজ করে দেওয়া হবে। কিন্তু যদি অন্যান্য বাচ্চা এবং প্রেগনেন্ট মা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রোটিনের চাহিদাটা একজন অ্যাডাল্টের তুলনায় বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে মাছ, মাংস, দুধ, ডিম, এটার কথা বললাম যেটা ফার্স্ট ক্লাস প্রোটিন। অনেক সময় যেটা থাকে যে লকডাউনের কারণে কিন্তু বাজারে আমরা মাছের চাহিদাটাও কিছুটা কমে গিয়েছে, মাংসের চাহিদাটাও সেভাবে আসছে না। তো অল্টারনেট প্রোটিনের কথাও কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে যেটা যে ডাল বা বিচি জাতীয় সবজি বা সিডস, বিন এ জাতীয় আম, যে খাবারগুলো আছে, যেমন সোজা কথা হচ্ছে যেটা শিমের বিচি বা ২-৩ রকমের ডাল একসাথে মিক্সড করে যদি আমরা আমাদের মেজর মিলে ডিস্ট্রিবিউট করে নিই, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ক্লাস প্রোটিনের ফার্স্ট ক্লাস প্রোটিনে কিন্তু রূপান্তরিত হয়ে যায়। তো সেক্ষেত্রে আহ, মা- একটা কোশ্চেন মাংস এসছে, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করে, একটা কোশ্চেন এসছে যে শেখ রবিউল ইসলাম একটা কোশ্চেন করেছেন যে যাদের হাইপার টেনশন আছে তারা জি। ভিটামিন সি এবং ভিটামিন ই কি খেতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই খেতে পারবে, ভিটামিন সি ও খেতে পারবে, ভিটামিন ই ও খেতে পারবে। ভিটামিন ই কিন্তু যেটাকে আমরা ফিশ অয়েল বলি বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলি, এটা কিন্তু কার্ডিয়াক হেলথের জন্য অনেক ভালো, এবং ভিটামিন সি কিন্তু তার এখানে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে, এবং হার্টের পেশেন্টদের বা কার্ডিয়াক পেশেন্টদেরকে কিন্তু আমরা অ্যান্টিঅক্সিডেন্ট সাজেস্ট করে থাকি তাদের হার্টের গুড হেলথের জন্য। একজন জিনিস কোশ্চেন করেছেন এইসব জিনিস আমরা কোথায় পাবো, এটা আসলে খুব ডিফিকাল্ট কোশ্চেন, এই কোশ্চেনের উত্তর আমাদের পক্ষে দেওয়া ডিফিকাল্ট, বাট কনভিনিয়েন্ট ফুডের কথাই কিন্তু শর্মি বলছেন যে খুবই কনভিনিয়েন্ট ফুডগুলি কোথায় পাবেন নিয়ার বাই যে আমরা যদি এখন সুপার স্টোর গুলি আছে অথবা
এখন অনেক ওয়েজ আছে এগুলি এগুলি পাওয়ার, এগুলি হ্যাঁ, খুব এখন ওয়ে ডিফিকাল্ট। কিন্তু অনেকগুলা ওয়ে হয়ে গেছে, এমন না যে সাধারণত বাজারে যেতে, আমি বলবো যে বাজারে যদি যতটা না যাওয়া যায় সেটাই আপনার জন্য সেফ হবে। এখন কিন্তু অনলাইন অনেকগুলো সার্ভিস রয়েছে, অনলাইন সার্ভিস থেকে কিন্তু অনেকে এটা পিক করতে পারে। মফিজউদ্দিন নামে একজন ভদ্রলোক কোশ্চেন করেছেন, প্রতিদিন একটি সিবিট খেলে হবে কিনা? একটা সিবিটে 250 মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যেটা একজন অ্যাডাল্টের জন্য যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে 1 গ্রাম। তো সেক্ষেত্রে আপনাকে 4টা সিবিটে যেতে হবে। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনি সাপ্লিমেন্টে না, যে ন্যাচারাল ফুড সোর্স থেকে যদি আপনি ভিটামিন সি কালেক্ট করেন, এটা আপনার জন্য মোর হেলদি। আচ্ছা কারণ সৌমি, আপনি আরেকটা ভিটামিন সি আরেকটা কোশ্চেন করি। এর জি। মাঝে বেশ কিছু কোশ্চেন এসছে যে এমন প্রোটিন খেতে না পারলে কি কি করা যেতে পারে। আমরা পরে এই কোশ্চেনের উত্তরে যেতে চাই। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা শুরুতেই যে জিনিসটা দেখেছিলাম যে আমি অনেক সময় ইট ইজ এ ভেরি ফিয়ারিং ফ্যাক্টর, যে বারবার হুম, বলা হচ্ছিল যে করোনা মানেই হচ্ছে ডায়াবেটিক পেশেন্টরা খুব রিস্কে আছে, করোনা মানেই জি। হচ্ছে হার্টের পেশেন্টরা খুব রিস্কে আছে, এবং করোনা মানেই হচ্ছে যে এই যে কমিউনিকেশনের যে প্যাটার্ন, যে হুম, বারবার তাদেরকে আসলে সামহাও ডিপ্রেসড করে দিচ্ছে, যে আমার ডায়াবেটিস আছে, সো আমার বোধহয় সার্ভাইভ করার সম্ভাবনা নাই, আমি হার্টের হুম, পেশেন্ট, আমি হয়তো সার্ভাইভ করতে পারবো না। বাট এই জিনিসটা কিন্তু শুরুতেই বারবার ডক্টররা বলছিলেন যে ডায়াবেটিস রোগীদের খুব সাবধানে থাকতে হবে, হার্টের পেশেন্টদের সাবধানে থাকতে হবে, অ্যাজমাটিক পেশেন্টদের সাবধানে থাকতে হবে। আমরা বুঝি যে অ্যাজমা হইলে যে আমাদের শ্বাসকষ্টের একটা প্রবলেম হয়, ডায়াবেটিক রোগীদের আমরা জানি যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হার্টের পেশেন্টদের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হয়। বাট এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করে, আই মিন এইটাকে যদি আমরা স্ট্রেংথে কনভার্ট করতে চাই, যে অ্যাজ এ হোল, নট এজ এ ফিয়ারিং ফ্যাক্টর, ভয় না পেয়ে একজন হার্টের পেশেন্ট কি ধরনের খাদ্য খাবে, অথবা একজন ডায়াবেটিক, আপনি যদি একটা একটা করে বলেন, বিকজ একজন সামহাও একজন হার্টের রোগী আছে, তার হার্টের জি। প্রবলেম আছে, এখন তাকে আমরা কি ভয় দেখাবো, নাকি তাকে আমরা একটা একটা সোজা সলিউশন দিব, যে সলিউশনের মাধ্যমে সে আসলে এই ধরনের লাইফ লিড করবে, এই ধরনের খাবার খাবে। আমি বলছি যে করোনার ইফেক্ট যদি না হয়, না হলে তো আল্লাহ বেঁচে গেল, হুম, হুম, হইতে তো পারে যে কেউ হচ্ছে। তো আমি বলছি যে অবশ্যই। এই সিচুয়েশনে যদি আমি মেন্টালি বক ডাউন থাকি, আমি মেন্টালি যদি হুম, ডিপ্রেস হুম, থাকি, তাহলে তো আমার জন্য আরো প্রবলেম। তো আমি বলছি যে যদি আপনি কোনো হার্টের পেশেন্টকে যদি আপনি স্পেশালি যদি ইউনো ইফ ইউ ওয়ান্ট টু ইনফ্লুয়েন্স, যে কি ধরনের হুম, খাবার হুম। খেলে এবং কি ধরনের তার প্র্যাকটিস করা উচিত, কি ধরনের ডায়েটারি ম্যানেজমেন্ট করা উচিত, সো দ্যাট মেন্টালি সে ফ্রি থাকবে, হ্যাপি থাকবে, পাশাপাশি এই খাদ্য প্র্যাকটিস গুলি করে যাবে, সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ মোর সেফ, তার শরীরের প্রোটেকটিভ ক্ষমতা আরো ভালো হইতে পারে। আচ্ছা। আহ খুবই ভালো একটা কথা বলছেন কামরুল ভাই। সেক্ষেত্রে একজন হার্টের পেশেন্ট দিয়ে আমি উদাহরণটা দিই। সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড থেকে শুরু করে ডাব্লিউএইচও মেইনলি যেটা রিকমেন্ড করছে যে প্রথমে হচ্ছে নিজেকে সেফ রাখতে হবে, এবং সে অনুযায়ী কিন্তু করোনা ভাইরাস থেকে আক্রান্ত হওয়া থেকে যদি আমরা নিজেদেরকে সেফ রাখতে চাই, সেক্ষেত্রে হ্যান্ড ওয়াশ খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি একদম বেসিক কথা থেকে বলছি। সাপোজ আমার বাসায় একজন হার্টের পেশেন্ট রয়েছেন, আমার মাই হার্টের পেশেন্ট, আমি যদি তার ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলি, তো সবসময় এটা মেনটেন করা উচিত যে হ্যান্ড ওয়াশ বা হাত ধোয়া অ্যাটলিস্ট 20 সেকেন্ড সাবান এবং পানি দিয়ে, অথবা স্যানিটাইজ, যদি অ্যালকোহল বেসড স্যানিটাইজ থাকে, হ্যান্ড রাব থাকে, সেটা দিয়ে কিন্তু হ্যান্ড ওয়াশটা এটা এনশিওর করতে হবে। সেকেন্ড যেটা ব্যাপার সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যতটা সাধ্য সম্ভব ততটা বাসার বাইরে যাব, বাইরে গেলেও মাস্ক ইউজ করবো, এবং মেইন যেটা আসি কিভাবে রোগ বাইরে প্রতিরোধ বাইরে ক্ষমতা যাব না, বৃদ্ধি। বাইরে বাইরে যাব সরি, না। হ্যাঁ, বাইরে যাব না। যতটা সম্ভব বাইরে যাব না, যতটা সম্ভব বাইরে একদম খুবই দরকার ছাড়া আমরা কখনোই বাইরে যাব না, খুব এমার্জেন্সি কাজ ছাড়া বাইরে যাব না। এবং আরেকটা যেটা, যে কিভাবে খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে পারি, এটা হচ্ছে মেইন কথা। এখন একজন হার্টের পেশেন্ট, আর একটা যেটা ব্যাপার, যে সবসময় তাদেরকে যে একটা সাইকোলজিক্যাল একটা তাদের মধ্যে স্ট্রেস, যে আমার করোনা আমি হলে আমি আমি হয়তো যে জন্য আমি। যে জন্য শর্মী আমি আপনাকে কোশ্চেনটা করলাম, সেটা হচ্ছে যে জি। আমরা শুরু থেকেই প্রতিদিনই দেখছি যে যারাই বলছে, তারা বলছে হুম, হার্টের রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে, জি, ডায়াবেটিস জি। হলে তার অবস্থা খারাপ হয়ে যাবে, এবং দি হুম, পিপল আর রিয়েলি স্কেয়ার্ড, যে তাহলে আমি কি হুম। বাঁচবো না। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা কিন্তু আবার বিপরীত চিত্র দেখছি, যে আমরা যদি ইউরোপ আমেরিকা ভার্সেস বাংলাদেশ দেখি, যারা 30 ঊর্ধ্ব মানুষ কিন্তু আমাদের দেশে মারা যাচ্ছে। আমি আবার ওই এক্স্যাক্টলি। দিন আমি আবার ওই এবং দিন একটা ইয়াং রিপোর্ট, জেনারেশনে আক্রান্ত হওয়ার রেটও কিন্তু অনেক বেশি। অনেক বেশি। তো আমি বলতে জি। চাচ্ছি যে এই যে যারা পেশেন্ট যারা আছে, যারা সামহাও একটু
আমরা যখন একজন মানুষের হার্টের রোগী থাকে তো এমনিতে দুর্বল। এখন আমি যদি জি জানি যে আমার কাছে করোনা ধেয়ে আসছে, তাহলে আমি তখন হয় কি, ফ্রাস্ট্রেশন ইভেন মোর ডেঞ্জারাস দেন দ্যাট অফ, আমার কাছে মনে হয় যে কোনো ডিজিজের চাইতে একটা ফ্রাস্ট্রেটেড পেশেন্ট কুড বি মোর, হুম তার আরো আরো হার্টের প্রবলেম হতে পারে, তার আরো জি বিভিন্ন ধরনের কমপ্লিকেশন গ্রো করতে পারে। তো তাকে পজিটিভ রেখে কি ধরনের খাদ্যাভ্যাস করা উচিত? তার আগে একটু ছোট্ট কোয়েশ্চেনটা আপনার কাছে রাখেন। আসাদুজ্জামান সৌদি আরব থেকে কোয়েশ্চেন করেছেন, যাদের বিপি হাই এবং সুগার আছে তারা কি জি ডিম দুধ খেতে পারবে কিনা? আচ্ছা, এটার রিপ্লাইটা যেটা দিব যে হ্যাঁ, ডিম, দুধ খেতে পারবেন। দুধের ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, আপনি একটু চেষ্টা করবেন লো ফ্যাট মিল্ক যদি আপনি অ্যারেঞ্জ করতে পারেন সেটা আপনার জন্য বেটার, অথবা যদি আপনি ইয়োগার্ট অ্যারেঞ্জ করতে পারেন সেটা আপনার জন্য বেটার। ফুল ক্রিম মিল্কটাকে সম্পূর্ণরূপে এভয়েড করেন। আর ডিমের ক্ষেত্রে যদি আপনার লিপিড প্রোফাইল নরমাল থাকে সেক্ষেত্রে আপনি ডিমের সাদা অংশ রেগুলারই খেতে পারবেন। তবে এখন আমরা ডায়েটিশিয়ানরা সাজেস্ট করছি আপনার যদি লিপিড প্রোফাইল নরমাল থাকে আপনি সপ্তাহে ২ দিন কুসুম সহ একটা ডিম কিন্তু খেতে পারেন। এটাই কিন্তু কোনো প্রবলেম নেই। এইখানে এইখানে আমি আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমি আমি লা- আমি 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 নিজেও হার্টের কিছু প্রবলেম ছিল। আই ওয়েন্ট টু সিঙ্গাপুর। আমি সিঙ্গাপুরে জি, ডাক্তার দেখিয়েছিলাম, আর সিঙ্গাপুরের ডাক্তার বলছে তুমি দিনে 2টা ডিম খাইতে পারবা। আমাকে জি, ডাক্তার বলছিল, লিপিড প্রোফাইল টোফাইল সবকিছু দেখার পরে বলছিল যে হুম, there is no problem, তুমি সকালে একটা ডিম খাবা। আমি বলছি কি কুসুম সহ খেতে পারবো? বলে যে তুমি কুসুম সহ সকালেও খেতে পারবা, রাত্রেও খেতে পারবা। এই যে ইউনো ডিফারেন্ট পিপল ইজ সেইং ডিফারেন্ট ওয়ার্ডস। কেউ বলছে ডিম খাওয়া যাবে না, কেউ বলছে সাদা হুম। খেতে পারবা, কেউ বলছে কুসুম সহ খাওয়া যাবে। আসল জিনিসটা কি, গিমিক্সটা আসলে কি? আচ্ছা, সবচেয়ে যেটা বড় কথা যে রেগুলার কিন্তু একটা ডিম যদি কুসুম সহ খাওয়া যায় এটাই কোনো ক্ষতির কারণ নেই। কেননা কামরুল ভাই, একটা ডিমের কুসুমে যে পরিমাণ কোলেস্টেরল থাকে সেটা কিন্তু আমরা অন্যান্য খাবার থেকে, অন্যান্য আউটসাইডার ফুড থেকে যে বাজে কোলেস্টেরল ইনটেক করছি সেইটা যদি আমরা বাদ দিয়ে দেই, একটা ডিমের কুসুম যদি রেগুলার ইনটেক করি তাতেও কিন্তু আমাদের সারাদিনের কোলেস্টেরলের চাহিদা পূরণ হয় না। তো সেক্ষেত্রে একটা কুসুম সহ যদি ডিম সবাই মানে প্রত্যেক এজের জন্যই তো ডিমের রিকোয়ারমেন্ট রয়েছে। কিন্তু যদি একজন অ্যাডাল্ট মানুষ বা হচ্ছে একজন বয়স্ক মানুষ যদি ডিম খেতে চায় কুসুম সহ ডিম, তার ক্ষেত্রে প্রবলেম নেই যদি তার লিপিড প্রোফাইল নর্মাল থাকে এবং সে যদি কোনো বাজে ফ্যাট ইনটেক না করে। সারাদিনে যদি বাজে ফ্যাট বা বাজে কোলেস্টেরল ইনটেক না করে সেক্ষেত্রে এটা নর্মাল। একজন একজন এই যে এই কোশ্চেনটা আবারও করেছেন যে শোয়েব সালে কোশ্চেনটা করেছেন, হার্টের রোগীর মনোবল ঠিক রেখে সব খাবার খাওয়া, এই কথা বলছেন যে উইচ ইজ আমরা সেটা আচ্ছা, বলছিলাম। আচ্ছা, আরেকটা জি, জিনিস আবার আমি আমি যেহেতু ডিম নিয়ে কোশ্চেন এসছে সেই জন্য বলি। অনেকেই বলে ডিম পোস্ট খেতে পারবা, অনেকে বলে ডিম ফ্রাই করে খেতে পারবা, অনেকে বলে ডিম হুম, হাফ বয়েল খেতে করে পারবা। এই যে হুম, মিথস গুলি আছে, ডিম জি। তো ডিম। এখন আমি কি হাফ বয়েল করে খেলে একরকম হবে, নাকি আমি পোস্ট করে খেলে একরকম হবে, নাকি আমি আমি আসলে পেঁয়াজ মরিচ দিয়ে ফ্রাই করে খেলে একরকম হবে? এইটার কি আলাদা কোনো পুষ্টিগুণের কোনো ডিফারেন্স আছে? আচ্ছা, এখানে একটা ব্যাপার ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে যে ডিমটা যখন আমরা ইনটেক করি সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ডিমের সাথে যদি আমরা তেলের ইউজটা করতে পারি বা ফ্যাটের ইউজটা করতে পারি, এটা ফ্যাট সলিবল ভিটামিন যেগুলা রয়েছে ডিমে সেগুলা কিন্তু আমাদের বডিতে অ্যাবজর্ব হতে হেল্প করে। তো সেক্ষেত্রে ডিম যখন আমরা ইনটেক করব অবশ্যই যেন সেই ডিমের সাথে বা ডিমের যেটাই আমরা নেই সে তার সাথে যেন আমাদের কিছুটা হলেও ফ্যাট থাকে। তো সেক্ষেত্রে ডিম ভাজাও আমরা খেতে পারি, ডিম পোচও আমরা খেতে পারি। তবে এই বর্তমান সিচুয়েশনে হাফ বয়েল ডিম বা অর্ধসিদ্ধ ডিমের কোনো কিছু না খাওয়ার জন্যই আমরা সাজেস্ট করব। কেননা হতে পারে সেটা কোনো না কোনো ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত। আপনি যদি এই কন্ডিশনে সেটা, যেহেতু এখন এই ভীতিটা কাজ করছে, যদিও এ পর্যন্ত এরকম কোনো ইনফরমেশন এখনো আসে নাই যে না খাদ্যদ্রব্য থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে। তবে এই সিচুয়েশনে কোনোভাবেই অর্ধসিদ্ধ কোনো খাবার বা ডিম এই ধরনের খাবার খাওয়া একদমই উচিত না। তো ভেরি সেক্ষেত্রে ভেরি আমার ভেরি সাজেশন। গুড অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার। এটা অনেকেরই আসলে ক্লিয়ার হওয়া দরকার আছে যে আসলে এই মুহূর্তে তাহলে ডিম ভাজি করে খাওয়াই ভালো, উইথ দ্য ফ্রাই ফরমেটে খাওয়া ভালো যদি কেউ খেতে চায়। জি, আপনি তাই বোঝাতে চেয়েছেন। আমরা যে আলোচনাটা ছিলাম যে এই যে হার্টের রোগী যারা আছে, তাদেরকে আমরা হুম, আসলে খুব প্যানিকই করে দিচ্ছি। এবং আমার কাছে দু একজন কোয়েশ্চেন করেছে, ইনফ্যাক্ট আমি জানি যে আমাকে দু একজন জিজ্ঞেস করেছে, ভাই টেলিভিশন দেখলেই খালি দেখি যে হার্টের রোগী করোনা রিস্ক। তা আমি যখন টেলিভিশন দেখি তখন আমার পালপিটেশন বেড়ে যায়, তাহলে আমি কি করব? তো এই যে আমরা সারাক্ষণ রিস্ক ফ্যাক্টর কমিউনিকেট করছি, নাথিং রং। হুম, এইটাকে পজিটিভলি কেউ কিন্তু কমিউনিকেট করে না এখনো পর্যন্ত, যে আপনি হার্টের রুগী,
আপনি এইভাবে সেফ থাকেন, সো আপনি হার্টের রোগী, আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আমি কি এই নেগেটিভ কনোটেশনের কথা না বলে, আপনি হার্টের রোগী, আপনি এইভাবে থাকেন, সো দ্যাট করোনা ক্যানট টাচ ইউ। এই যে কি করণীয় আছে এই করোনার জি। প্যান্ডেমিক সিচুয়েশনে, এই জিনিসটা কিন্তু টেলিভিশন থেকে, মিডিয়া থেকে শুরু করে যারা ডক্টররা আছেন, তারা কেউ কিন্তু ওই প্রপারলি কমিউনিকেশনটা করছেন না। তারা সবাই খালি ইনফরমেশন ডিসেমিনেট করছেন যে হার্টের রোগীর রিস্কি আছে, বাট তাকে পজিটিভলি একটু একটু যে আমরা মেন্টালি যাতে স্ট্রং থাকতে পারি, সো দ্যাট আই ক্যান স্টে সেফ। এই জিনিসটার জন্য তার আসলে কি করণীয় আছে অ্যাজ ফার এজ খাদ্য অভ্যাস, পাশাপাশি আর দুই একটা টিপস যদি আপনি একটু শেয়ার করেন। আচ্ছা, প্রথমেই ভাইয়া আমি এক্ষেত্রে বলবো যে যেটা আপনি বলছেন যে তারা সবসময় স্ট্রেসড হয়ে যাচ্ছে যে আহ, এই সিচুয়েশনে সে আসলে সার্ভাইভ করতে পারবে না। মেইন যেটা এখন কথা, একজন হার্টের রোগীর উদাহরণ দিয়ে আমি বলি, দুটা বিষয় আমি এখানে খুব হাইলাইট করব। প্রথমত যেটা স্ট্রেস ম্যানেজমেন্ট, সেকেন্ড হচ্ছে যে আমরা সবাই জানি ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করতে হবে। কিন্তু এখন যদি আমি স্ট্রেসড হয়ে থাকি, তাহলে কিন্তু আমার ইমিউন সিস্টেমটা হ্যাম্পার করবে। তো সবচেয়ে প্রথম যেটা আমি এক্ষেত্রে বলবো যে স্ট্রেসটাকে আমাকে ম্যানেজ করতে হবে, কারণ যখন আমরা স্ট্রেসড হব তখনই কিন্তু আমাদের কর্টিসল হরমোনটা সিক্রিয়েট হবে, এবং কর্টিসল হরমোন কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা থাকে সেটাকে কিন্তু অনেকটাই সাপ্রেস করে। তো অ্যাজ এ হার্টের পেশেন্ট বা যারা কার্ডিয়াক পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে প্রথমেই আমার সাজেশন থাকবে যে আপনার স্ট্রেস ম্যানেজ করতে হবে। পারতপক্ষে নেগেটিভ কোনো কিছু কে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কারণ সিচুয়েশনটাই আসলে এরকম। ডে বাই ডে সিচুয়েশন কিন্তু আরো বেশি খারাপের দিকেও যেতে পারে, সেটা এখন আসলে আমরা বলতে পারছি না আসলে। এরপর আমার তো মনে হয় যে এই সমস্ত পেশেন্ট যারা আছেন, যারা একটু দুর্বল জি। চিত্তের, খুব স্বাভাবিক, তাদের আসলে করোনা নিউজ না দেখে তাদের আসলে বিভিন্ন এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম দেখা উচিত। তো সেক্ষেত্রে যে হ্যাঁ, স্ট্রেস ম্যানেজমেন্টের কিন্তু অনেকগুলো ওয়ে আমি সাজেস্ট করি। সেটার মধ্যে হচ্ছে যে আমরা যেহেতু লকডাউন অবস্থায় রয়েছি, বাসায় রয়েছি, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু আমাদের অ্যাটাচমেন্ট এখন অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা ফ্যামিলি মেম্বারদেরকে কিন্তু ভালো পরিমাণে সময় দিতে পারছি। ফ্যামিলির যারা ছোটরা রয়েছে তাদের সাথে যদি বয়স্ক যারা রয়েছে হার্টের পেশেন্ট, তারা খুব ভালো সময় মেনটেন করতে পারেন। এছাড়া কিন্তু আহ বই পড়া, বা তারা যদি একটু বাসায় বসে যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, সবচেয়ে যেটা এখন মেডিটেশনের বেস্ট ওয়ে আমি বলবো যে নামাজ, এবং সামনে কিন্তু রামাদান চলে আসছে। তো আমরা যদি এখন এই ধরনের যারা বয়স্ক রয়েছেন বা এই ধরনের হার্টের পেশেন্ট রয়েছেন, তারা যদি এই ধরনের মেডিটেশনের মধ্যে একটু ইনভলভ থাকে, তাহলে কিছুটা হলেও তাদের স্ট্রেস ম্যানেজমেন্ট হয়ে যায়। কারণ স্ট্রেসের কারণে যদি তাদের প্রপারলি ঘুম না হয়, অনেক সময় দেখা যায় তাদের কিন্তু বিপিও ফ্ল্যাকচুয়েট করে, যে সে প্রপারলি রেস্টও নেয় নাই, সারা রাত সে ঘুমায় নাই, বা ঘুমটা তার প্রপারলি হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু সে অনেকটাই স্ট্রেস থাকে। তো প্রথম যেটা আমি বলবো তাদের ক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্ট, এবং বি পজিটিভ। সামনে কি আছে এটাকে আসলে এখন চিন্তা করে লাভ নেই, কিন্তু যতটা স্ট্রেস ম্যানেজমেন্টে থেকে আপনি নিজেকে স্বাভাবিক রাখতে পারেন, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড যেটা ব্যাপার, ফুড হ্যাবিট বা ইমিউন সিস্টেমটাকে উনি কিভাবে বুস্ট আপ করবেন। সাধারণত যাদের হার্টের প্রবলেম থাকে, সে তাদেরকে সবাই আমরা সাজেশন দিয়ে থাকি যে লো ফ্যাট লো সল্ট এই রিলেটেড ফুড গুলো যেন উনি মেনটেন করে চলে, অর্থাৎ তার দৈনন্দিন খাদ্যাভ্যাসে যেন তেল চর্বি বা ফ্যাটের পোর্শন কম থাকে, এবং সেই সাথে সাথে যেন অতিরিক্ত সল্টি ফুড ইনটেক না করে। আহ এর পাশাপাশি যারা হার্টের পেশেন্ট এবং সেই সাথে সাথে তাদের ডায়াবেটিসও আছে, সেক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেটের ব্যাপারটা চলেই আসে, বিশেষ করে সিম্পল সুগার, যেগুলো থেকে খুব দ্রুত ব্লাড সুগারটা বেড়ে যায়। তো ফুড হ্যাবিটটা মেনটেনের ক্ষেত্রে যেটা যে তারা যদি তাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে মেজর মিলগুলোতে, বেসিক্যালি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই ধরনের মিলগুলোতে কার্বোহাইড্রেট হিসেবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখে, বা আঁশযুক্ত শস্য যেমন লাল চাল বা লাল আটার রুটি, এই ধরনের কার্বোহাইড্রেট যদি তারা ইনটেক করে, প্রোটিনের বেস্ট সোর্স হিসেবে আমি বলবো যে তারা যদি তাদের ফার্স্ট ক্লাস প্রোটিনটাকে ইনটেক করে থাকে, তিন বেলার মেজর মিলে যদি ডিস্ট্রিবিউট করেন, এবং হার্টের পেশেন্টদের জন্য খুবই ভালো সেকেন্ড ক্লাস প্রোটিন কিন্তু সেক্ষেত্রে ভিটামিন ই রিচ কিন্তু আম, বাদাম বা শস্য জাতীয় খাবার। তো বাদাম যদি তারা স্ন্যাক্স হিসেবে ইনটেক করে, সেক্ষেত্রেও কিন্তু তাদের আহ দেখা যায় যে হার্টের হেলথের জন্য কিন্তু যথেষ্ট ভালো হয়। আর একটা যেটা ব্যাপার যে এই করোনা ভাইরাস থেকে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে
নিজেদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট রিচ ফুডের কথা বলছি, বারবারই ঘুরে ঘুরে কিন্তু এই অ্যান্টি অক্সিডেন্ট রিচ ফুডের কথা আসছে, যেগুলো হার্টের পেশেন্টের খাদ্য তালিকায় রেগুলার রাখার জন্য আমরা সাজেস্ট করি। এই ধরনের অ্যান্টি অক্সিডেন্ট রিচ ফুড কিন্তু উনি সহজেই ওনার দৈনন্দিন আহ, বিভিন্ন রকমের ডার্ক বা গাঢ় রঙের শাকসবজি, বিভিন্ন কালারফুল ফ্রুটস, হলুদ কমলা এই ধরনের ফ্রুটস থেকে কিন্তু উনি পেয়ে যেতে পারেন। তো সারাদিনের খাদ্যাভ্যাসটাকে যদি উনি এইভাবে ব্যালেন্স করেন এবং ফ্যাটের পোর্শনটা যদি কম রাখেন, গুড ফ্যাট হিসেবে বিভিন্ন নাটস নিতে পারেন বা মিক্সড নাটস নিতে পারেন, এবং যে ব্যাড ফ্যাট গুলো আছে অর্থাৎ ডিপ ফ্রাই ফুড, সামনে রোজা চলে আসছে, যেটা আমাদের ট্রেডিশনাল ফুড হ্যাবিট থাকে রোজাতে, যে আমরা সবসময় ডিপ ফ্রাই ফুড, এটা আমাদের বলতে গেলে যে বাংলাদেশের একটা ট্রেডিশনাল ফুড, এই ধরনের খাবারগুলো যদি অ্যাভয়েড করে চলেন এবং সেই সাথে লবণ এবং চিনির পরিমাণটা যদি একদম খাবারে কমিয়ে ফেলেন, এবং যদি ফাইবার কন্টেনিং ফুড উনি মেনটেন করেন, সেক্ষেত্রে তার সারাদিনের ডায়েটটা কিন্তু ব্যালেন্সে চলে আসে। মেইনলি তাকে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে, ইনক্লুডিং লো ফ্যাট লো সল্ট। আচ্ছা, আরেকটা কোশ্চেন অনেকেই করেছেন, আমি একটু আপনাকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে রোজা নিয়ে অনেকেই কোশ্চেন করেছেন। রোজাতে আসলে ওভারঅল একটা সাধারণ হেলদি মানুষ আমরা যে জিনিসটা দেখি যে মানে সবার ক্ষেত্রে দেখা যায় রমজান শেষ হওয়ার পরে নর্মালি অনেকে ওয়েট গেইন করে। এটা একটা ইস্যু জি। পাবেন, আপনি দেখবেন যে অনেকে ওয়েট গেইন করে হুম হুম বিকজ সন্ধ্যার পরে মনের মাধুরী মিশিয়ে আমরা আসলে ভাজা পোড়া খাই। সো মনে হয় যে সারাদিন যেহেতু খাই নাই, সো দিস এপিটাইজিং ফুড অলওয়েজ, আমরা যতই বলি হেলদি ফুড, বাট দিনের শেষে জি। যদি আপনার টেবিলের ভিতরে যদি একটু ভাজা পোড়া না থাকে, তখন আপনি কিন্তু মানে ইউ ফিল সামহাও একটু অ্যানয়েড ফিল করেন যে আরে ভাই, হুম হুম আমি কেমন এখন কি চিরা খাবো কিনা, আমি কি দই খাবো কিনা। যদিও এজ এ ডাইটিশিয়ান, এজ এ নিউট্রিশনিস্ট আপনারা সাজেস্ট করে থাকেন, আপনি নিজেও হয়তো এই প্র্যাকটিসটা করেন কিনা দ্যাটস এ সেপারেট জিনিস, বাট আমাদের এই প্র্যাকটিসটা কিন্তু নাই। তো এই যে জি। রোজাতে দুইটা জিনিস, সাধারণ যারা আছে তারা তারা হুম আসলে কি ধরনের খাদ্যাভ্যাসে থাকা উচিত, এবং যারা এই ধরনের পেশেন্ট, পার্টিকুলারলি ডায়াবেটিক পেশেন্ট, পার্টিকুলারলি যারা হার্টের পেশেন্ট, অথবা যারা একটু একটু কিডনি নিয়ে ভুগছেন, কিডনির সমস্যা নিয়ে হুম ভুগছেন, এই জায়গাগুলিতে আসলে তার ডাইট প্যাটার্নটা কিরকম হওয়া উচিত। আপনি আপনি যারা বলছেন, আমি একটু সোজা ভাষায় যদি বলেন শর্মী, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট আমরা হয়তো অনেকেই বুঝি না, আমরা আসলে হুম কোথায় ইমিউনিটি বুঝি না। আমরা যেমন, আমি আবার আরেকদিন শোতে বলছিলাম, আমরা কোয়ারেন্টাইনের কথা বলি, অনেকে কোয়ারেন্টাইন বুঝে না। আমরা আইসোলেশনের কথা বলি, আইসোলেশন বুঝে না। মানে আমরা এই সোজা এই জিনিসগুলি কিন্তু আমাদের পরিচিতি নাই, রাইট? হঠাৎ হঠাৎ করে জি। তো জিনিসগুলি উদ্ভব হচ্ছে। তো আপনি যদি হুম হুম স্পেসিফিকলি বলেন যে সকালবেলা আসলে কি খেলে তার, আমি আমি ভুলে যাই ভিটামিন সি, আমি ভুলে যাই অ্যান্টিঅক্সিডেন্ট, আমি আমি যদি বলি যে ডায়েট প্যাটার্নটা কি হওয়া উচিত, সেহরিতে তার কি খাওয়া উচিত, তার একজন হুম একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য, তার তার যখন ইফতারি করবে তখন তার কি খাওয়া উচিত, অথবা মিডনাইট রাতের বেলায় কি সে কি আবার ডিনার করবে কিনা, অথবা সাফার করবে কিনা, এই জায়গাটার মধ্যে কি কি ধরনের আপনি সাজেশন দিতে চান? আচ্ছা, ভাইয়া প্রথমেই আমি বলি যে আমরা স্টার্টটা করি হচ্ছে রোজার সময় ইফতার দিয়ে। তো জি, ইফতারটা যেহেতু আমাদের রোজার সময় স্টার্টিং এর একটা মেজর মিল ইফতার, সাধারণত আমরা আমাদের সারাদিনের মেজর মিল কিন্তু হয় ব্রেকফাস্ট। তো জি, ব্রেকফাস্টের সাথে যদি আমি ইফতারটাকে কম্পেয়ার করি, তো আমার প্রথম মিলটাই হতে হবে একদম ব্যালেন্সড এবং আম, একদম প্রত্যেকটা নিউট্রিয়েন্ট যেন সেখানে প্রেজেন্ট থাকে এই কথা চিন্তা করে। তো প্রথমেই আমি যেটা বলবো যে যেহেতু এখনো রোজার কয়েকদিন বাকি আছে এবং সামনে রোজা, আমি দুটি মিলিয়েই বলছি। প্রথম মিল অর্থাৎ ব্রেকফাস্টে যেটা আমার থাকতে পারে সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে কিন্তু আমরা রুটি রাখতে পারি, প্রোটিনের সোর্স হিসেবে ডিম রাখতে পারি বা আমিষের সোর্স হিসেবে ডিম রাখতে পারি। যদি আমি বলি যে অ্যান্টিঅক্সিডেন্ট বা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী কোন খাবারগুলো আমি রাখতে পারি আমার ব্রেকফাস্টে, তো সেক্ষেত্রে আমি বলবো যে ফ্রুটস এবং ভেজিটেবলের কিন্তু একটা সার্ভিং থাকে। যে আমরা যদি ট্রেডিশনাল আমরা যে ব্রেকফাস্ট করি, যে রুটি সবজি ডিম এবং ফল এই জাতীয় খাবার যদি আমার ব্রেকফাস্টে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টার্টিং এর যে মিলটা সেটা ব্যালেন্সড এবং প্রপার নিউট্রিশন সবগুলা আমি উপাদানই আমি থাকছে। আমি জেনারেল টেন্ডেন্সিতে একটা কোয়েশ্চেন করি যে আমরা আমরা নর্মালি দেখবেন যে এই রমজান আসতেছে, দেয়ার উইল বি সো মেনি রেসিপি শো ইন টেলিভিশন, এবং আমরা জি। যখন ইফতারিতে বসি তখন আমাদের ইফতারির প্রথম মেনুগুলি যদি দেখেন, সেখানে আপনি দেখবেন হালিম থাকে, সেখানে আপনি দেখবেন যে পেঁয়াজু থাকে, সেখানে দেখবেন চপ থাকে, সেখানে অল আর ভাজা পোড়া, এবং তার সাথে আপনি যে কথা বলছেন রুটি, তখন আপনার চোখের সামনে রুটি পড়লে তো মেজাজ খারাপ হয়ে যাবে। সো সারাদিন না খাওয়ার পরে আসলে আমি একটু ফ্রাইড ফুড খেতে চাই, একটু ডেলিশিয়াস হুম ফুড খেতে চাই। তো এই জায়গাটাতে
যে যদি কেউ মনে করেন একটু পেঁয়াজু খায়, একটু চপ খায়, অথবা একটু হালিম খায়, আমাদের যে ট্রেডিশন বাংলাদেশের আছে, তো এই জায়গাটাতে জি। কতটুকু কম খেলে সামওয়ান কুড বি সেফ, সেইটা আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা। আম তো এবার আসি আমি ইফতারের কথায়। ইফতারে যেটা আপনি বললেন কামরুল ভাই যে আসলে আমাদের ইফতারের মেইন অ্যাট্রাকশন থাকে কিন্তু ভাজা-পোড়া। এবং যখন আমরা খেতে বসি এবং ভাজা-পোড়াটা যখন খাই সবই কিন্তু বেসনের ইউজের অর্থাৎ ডালের কিন্তু ইনটেকটা আমাদের অনেক বেশি হয় এই রোজাতে। সেই সাথে, সাথে কিন্তু তেল বা ফ্যাট জাতীয় খাবারের ইনটেকটা বেশি হয়। এই ডাল এবং তেল বা ফ্যাট এই ২ টা কম্বিনেশনের নিউট্রিয়েন্টই কিন্তু আমরা শুধুমাত্র এই রোজাতে বেশি ইনটেক করি। এর পাশাপাশি কিন্তু ছোলা থাকে বা ছোলা ভুনা হালিমের কথা আপনি যেটা বললেন। এজন্য ইফতারটাকে যদি আমি ব্যালেন্সড নিউট্রিশন আকারে ইনটেক করতে চাই, সেক্ষেত্রে ইফতারে ভাজা-পোড়া আমি একদমই বলব না যে খাবেন না, তবে সেটার পরিমাণ অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি আপনার একটা প্রপার ইফতারের আমি একটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি। সেই উদাহরণের সাথে যে আপনি যদি প্রত্যেকদিন যেকোনো একটা ভাজা-পোড়া রাখেন একটা, সাপোজ আপনার আজকে ইফতারের সাথে সাথে যে পেঁয়াজু, বেগনি, আলু চপ ৩ রকমই কিন্তু আমাদের বাসায় রেগুলার হয়। ৩ টার মধ্যে আপনি যেকোনো একটা সিলেক্ট করেন। আজকে যদি আপনি পেঁয়াজু নেন, তো আপনি বাকি আর অন্য ২ টা যে ভাজা পোড়া আছে সেটাই এভয়েড করেন। আপনি নেক্সট দিন অল্টারনেট করে নেন। পরের দিন আপনি আরেকটা নেন। ৩ টাই একসাথে খেতে হবে এমন কোনো কথা নাই এবং সেটা লিমিটেশন থাকবে এবং সেটা অবশ্যই আমি বলব যে আ যদি খুবই ছোট পোর্শন হয় ২ পিস এনাফ, যদি বড় পোর্শন হয় তাহলে ১ পিস এনাফ। এর বেশি দরকার নেই। এর পাশাপাশি আমি বলব যে ইফতারটা এমন হওয়া উচিত যেখানে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং ফাইবার সবকিছুর ব্যালেন্স থাকতে হবে। কারণ একটা লম্বা সময় কিন্তু আমরা এবার ইফতারটা মেইনটেইন করছি। গত ২-৩ বছর ধরেই কিন্তু আমাদের মানে এই রোজার ডিউরেশনটা ব্যালেন্সটা কি কি ফুড দিয়ে করবে? আপনি একটা বলছেন যে আমরা যদি কেউ পেঁয়াজু খায় একটা খেলো, ধরে নিলাম। জি, পেঁয়াজু বা বেগুনি আমি ধরে নিলাম একটা একটা পোরশন সামান্য পোরশন খেলো। এর মাধ্যমে আমি পেঁয়াজুর মাধ্যমে আমি আমি আই এম গেটিং যে আমি আসলে প্রোটিন পাচ্ছি যেহেতু এখানে ডাল আছে। আমি বেসন পাচ্ছি সেখানে কিছুটা আছে এবং তেল পাচ্ছি, তেলের মাধ্যমে আমি একটা ফ্যাট পাচ্ছি। ধরে নিলাম। এরপরে হুম। যদি আপনি অন্যান্য জিনিসগুলি যেটা বলছেন ভিটামিনস, মিনারেলস অ্যান্ড আদার থিংস যে কম্বিনেশন আর কি, কি আইটেম থাকা উচিত? সো দ্যাট অ্যাজ এ হোল ব্যালেন্স ডায়েটটা ওই মুহূর্তে আফটার ইফতার এটা ইফতারের সময় নিশ্চিত করা সম্ভব। আচ্ছা, ১ম এই যেটা যে ইফতারটা আমরা ওপেনই করব হেলথি ড্রিংকস বা যেটাকে সবচেয়ে সেফ হচ্ছে নিরাপদ পানি দিয়ে প্লেইন ওয়াটার দিয়ে আপনি যদি ইফতারটা ওপেন করতে পারেন। যদি কারো শরবত খাওয়ার টেনডেন্সি থাকে সেক্ষেত্রে ফ্রেশ ফ্রুট জুস। আমি এই সময় অবশ্যই বলব যে বাইরের কেনা আর্টিফিশিয়াল কোনো জুস বাসায় মেইনটেইন না করার জন্য। যাতে ফ্রেশ ফ্রুট জুস আমরা কারণ সামার চলে আসছে এখন কিন্তু বাজারে অনেক রকমের ফল কিন্তু এভেইলেবল তরমুজ, কাঁচা আম বিভিন্ন রকমের ফল এছাড়াও অন্যান্য দেশীয় ফল কিন্তু অ্যাভেইলেবল। তো যেকোনো একটা ফ্রেশ ফ্রুট জুস যদি আমরা আমাদের ইফতারিতে রাখি, এক্ষেত্রে কিন্তু আমরা ভিটামিন, মিনারেলস পেয়ে যাচ্ছি, ইভেন অ্যান্টিঅক্সিডেন্টও পেয়ে যাচ্ছি। এর পাশাপাশি কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে যদি আমি বলি, তো কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে আমরা চিড়া রাখতে পারি বা হচ্ছে মুড়ি রাখতে পারি, যেটা কিন্তু আমাদের ছোলা দিয়ে খাওয়ার মুড়িটা কিন্তু ছোলা দিয়ে খাওয়ার আমাদের একটা ট্রেডিশনাল ফুড ছোলা মুড়ি রোজার সময়। তো সেক্ষেত্রে ছোলা মুড়ি কিন্তু আমার কার্বোহাইড্রেট প্রোটিনের সোর্সটা চলে আসে। এর সাথে যদি আমরা একটা পোর্শন সালাদ রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা ফাইবার পেয়ে যাই এবং এট এ টাইমস কিন্তু ভিটামিন মিনারেলসও পেয়ে যাই। এবং প্রোটিনের সোর্স হিসেবে আমি যেটা বললাম যে যদি আমরা এখানে ছোলা রাখি ওই দিন কিন্তু অন্যান্য বেসন কোটেড আমাদের সাথে এই মুহূর্তে লাইভে বোধহয় একটু ডিস্টার্ব হচ্ছে। যাক আমি কন্টিনিউ করি। কোয়েশ্চেনটা যেহেতু এসছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এসছে এর মাঝে। আমি একটু আপু আবার হয়তোবা যুক্ত হবে বিকজ লাইভ পারহ্যাপস একটু ডিসকানেক্টেড হয়ে গেছে। বাট অনেকেই বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেছেন, ভাজা পোড়া নিয়ে কোয়েশ্চেন করেছেন। আই থিংক শি ইজ দ্য রাইট পারসন টু গিভ দ্য অ্যান্সার। অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলেছে। আমি যাতে জাস্ট আমরা যে কথা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে একটু কথা বলি। হেলদি অ্যান্ড সেফ থাকা। অ্যান্ড হেলদি সেফ এই ক্ষেত্রে যে বারবার যে কথাগুলি হচ্ছিল যে আমরা যারা পার্টিকুলারলি এই করোনার ইম্প্যাক্ট যদি বলি প্যান্ডেমিক ইফেক্ট যেটা বলা হচ্ছে যে দ্য পিপুল যারা আসলে একটু ডায়াবেটিক আসে তারা আসলে একটু রিস্ক পজিশনে আছে। যারা আসলে ইউনো যাদের একটু অ্যাজমেটিক প্রবলেম আছে তারা একটু প্রবলেম আছে। যারা একটু হার্টের পেশেন্ট তারা প্রবলেম আছে। এই জিনিসগুলি বলা হচ্ছে। আমার কাছে মনে হয় যে
যারা এই ধরনের কিডনিতে যারা প্রবলেম আছে, দ্যার ইজ এ সাসপেক্ট করা হয়েছে তারা বেশি ইনফেক্টেড হতে পারে। বিকজ ডায়াবেটিস হলে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। হার্টের পেশেন্টদের ক্ষেত্রে দ্যার ইজ এ চান্স অফ ইনফেকশন, যেহেতু ভাইরাসটা একটা ইনফেকশন, তো এটার সম্ভাবনা, সাসেপ্টিবিলিটি বা প্রবাবিলিটি বেশি থাকে। যেহেতু প্রবাবিলিটি বেশি থাকে সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে, আমি প্রথমে যেটা মনে করি, আই নিড টু বি পজিটিভ এনাফ, যে যে আমি যদি পজিটিভ না থাকি, তাতে করে দ্যার ইজ এ চান্স অফ ফ্রাস্ট্রেশন। এবং ফ্রাস্ট্রেশন থেকে কি হয়? ফ্রাস্ট্রেশন থেকে কোনো সলিউশন হয় না। ফ্রাস্ট্রেশন গিভস মোর এন্ড মোর ফ্রাস্ট্রেশন, তখন আরো আমাদের জন্য আরো প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমি পার্সোনালি মনে করি, একটু পজিটিভ থাকা, একটু এক্সারসাইজ করি, এই সময়টাতে একটু একটু ঘরেও হাঁটাচলা করা যেতে পারে, বারান্দায় হাঁটাচলা করা যেতে পারে। আমি বলছি না সবার বাসায় ট্রেডমিল আছে, ট্রেডমিল না থাকলে সমস্যা নাই, বারান্দায় নিচের নিচের যদি জায়গাটা থাকে, যে অনেকের বাসার নিচে গ্যারেজ আছে, গ্যারেজে একটু হাঁটাচলা করতে পারে, সেফটি থেকে একটু হাঁটাচলা করা। সোশ্যাল ডিস্টেন্সিং বলতে যে আমি বাইরে গিয়ে রাস্তায় গিয়ে হাঁটার দরকার নাই, আমি পার্কে গিয়ে হাঁটার দরকার নাই, বাট উই শুড বি ফিট এনাফ। বিকজ যেহেতু আমরা কনজিউম করছি, আমরা যদি 20 থেকে 25 মিনিট হাঁটি, তাহলে আমরা 100 থেকে 120 ক্যালোরি বার্ন করতে পারি। তো আমাদের আসলে বার্ন করাটা খুব জরুরি। যদি আমি 1 ঘন্টা কোনো কারণে এক্সারসাইজ করতে পারি, হাঁটতে পারি, তাহলে আমার পারহ্যাপস আই ক্যান বার্ন অ্যারাউন্ড 300 কিলো ক্যালোরি। তো এই বার্নিংটা খুব জরুরি, বিকজ আমাদের ইনটেক বেশি হচ্ছে, বার্ন কম হচ্ছে। সো বার্ন যত বেশি হবে, তত আমি বেশি প্রোটেক্টেড রাখতে পারবো, তত বেশি আমি আই উইল বি মোর এন্ড মোর সেফ। হার্টের পেশেন্টদের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি নিজেও যে আমার একটা রিং পরা পার্সন, আমি বলতে পারি যে ইউ শুড বি ফেয়ার এনাফ, যে আপনি আপনি পজিটিভ থাকেন। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য করোনা। করোনা পারহ্যাপস দ্যার ইজ এ চান্স, বাট ইউ কান্ট স্টপ ইট। যে যদি হয়তো হবে, বাট এর আগে থেকে তো মরে লাভ নাই। সো হোয়াট ইউ ক্যান ডু, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু পজিটিভ থাকি, একটু একটু ফ্যামিলির সাথে থাকি, একটু যে নিজকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করি। আর প্রফেশনালদের জন্য বলতে চাই, দিস ইজ দ্য গুড টাইম টু লার্ন, দিস ইজ দ্য গুড টাইম টু শার্পেনিং ইউর স্কিল। যে এখন কিন্তু পর্যাপ্ত সময় আপনার কাছে, যারা ইয়াং প্রফেশনাল আছেন, যারা স্টুডেন্ট আছেন, যেহেতু আপু আমাদের সাথে লাইন থেকে একটু একটু ডিসপিউটেড হয়ে গেছে, আমি আবার মেইন জায়গায় ফিরে যেতে চাই। যারা এই মুহূর্তে ঘরে আছি, তারা একটু পজিটিভ থেকে একটু লার্ন করতে পারি কিনা, আমার আমার স্কিলটাকে একটু একটু আপগ্রেড করতে পারি কিনা, আমি একটু নিজকে একটু শার্পেনিং করতে পারি কিনা। এই ক্ষেত্রে আমি গত শোগুলিতে বলছিলাম যে আপনি নিজে অ্যানালাইসিস করেন আপনার কোথায় স্ট্রঙ্গার এরিয়া আছে, সেই স্ট্রঙ্গার এরিয়ার ডেপথে আপনি চলে যান। তো এইটাকে আরো বেশি সলিডিফাই করেন, আরো বেশি ভালো করার চেষ্টা করেন। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো ওয়ান্স ইউ আর ডেভেলপিং ইউর স্ট্রঙ্গার এরিয়া বেটার, যখন আপনি আরো স্ট্রঙ্গার হচ্ছেন, তখন আপনার উইকনেস যেগুলি থাকে সেগুলি কমে যায়। সো আপনি যদি এজ এ হোল যদি ফিট থাকেন, তাহলে আপনার শরীরের অন্যান্য অ্যান্টিবডি গ্রো করবে। এজ এ হোল দ্যার ইজ এ ল্যাক অফ চান্স টু ইনফেক্টেড, অর দ্যার ইজ এ ল্যাক অফ চান্স টু বি ইনফেক্টেড বাই দ্য ভাইরাস। সো দ্যাট ইজ ওয়ান থিং। আর প্রফেশনালের ক্ষেত্রে যখন আপনি আপনার শার্পেনিং স্কিল গুলিকে ডেভেলপ করবেন, তখন আপনার আপনার কনফিডেন্স বাড়বে। ওয়ান্স ইউ আর সামহাউ আপনার কনফিডেন্স বাড়ছে, হোয়াট ইজ হ্যাপেনিং, আপনি কি করতে পারছেন, আপনি যখন পরবর্তীতে কর্মস্থলে যাচ্ছেন, ইউ ক্যান ইভেন পারফর্ম বেটার। সো আপনি ঘরে বসে যদি আপনি ওয়েট গেইন করেন, যদি আপনার নিজকে ডেভেলপ না করেন, আপনার মাথায় রাখতে হবে, ওয়ান্স ইউ আর ফিনিশিং ইউর জব, ওয়ান্স ইউর এই প্যান্ডেমিক ইফেক্ট তো আজীবন থাকবে না, পারহ্যাপস উইল কাম ব্যাক। আমরা একটা ভালো দিনের অপেক্ষায় আছি, বাট ভালো দিন যখন যাবে, তখন আপনার কর্মক্ষেত্রে কিন্তু ইউ নিড টু সার্ভ মোর। যখন আপনাকে একটু বেশি সার্ভ করতে হবে, হোয়াট ইউ নিড টু বি ফিট এনাফ। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং, ইউ নিড টু বি হেলদি। যত আপনি ফিট থাকবেন, তত আপনার মেন্টালি ইউ উইল বি বেটার, দেন ইউ ক্যান সার্ভ বেটার। আমরা কিন্তু সবাই এক্সপেক্ট করবো, আই ওয়ার্ক ইন এ কোম্পানি এজ এ সিও, আমি আফটার দিস ইফেক্ট আমি ডেফিনেটলি চাবো যে আমার টিম যখন অফিসে আবার ব্যাক করবে, তখন যেন তারা আসলে দে নিড টু ওয়ার্ক হার্ড, নো অপশনস। বিকজ আমাদেরকে এই সিচুয়েশনে উত্তরণের জন্য আমাদেরকে অধিক পরিশ্রম সামনে করতে হতে পারে। এই অতিরিক্ত যে পরিশ্রমটা আমরা করব, অতিরিক্ত যে আমি মেধা অ্যাপ্লাই করব, অতিরিক্ত যে আমি একটু খাটাখাটনি করব, সেই জন্য দিস ইজ দ্য গুড টাইম টু বি ফিট এনাফ। এখন যদি আপনি ফিট থাকতে পারেন, নিজের স্কিলটাকে যদি আপগ্রেড করতে পারেন, এবং নিজে যদি একটু ভালো থাকতে পারেন, দেন হোয়াট উইল হ্যাপেন, you are fresh, and somehow your mind is more fresh, your learning curve is increasing, আপনার কার্ভগুলি বাড়ছে, আপনি আসলে আগের চেয়ে আরো সলিডিফাই হচ্ছেন, আরো বেশি জানছেন। এখন জানার জন্য সুবিধা হচ্ছে যে ইউ ক্যান গো টু দ্য ইউটিউব, ইউ ক্যান গো টু দ্য ভেরিয়াস, আজকে সারাদিন দেখবেন সোশ্যাল মিডিয়াতে ভেরিয়াস ডিসকাশন হচ্ছে। সো আননেসেসারি সময় নষ্ট না করি, ইউ বেটার এনরিচ ইউর সেলফ, দিস ইজ দ্য গুড টাইম টু স্ট্রেংথ ইউর সেলফ।
আপনার নিজেকে স্ট্রঙ্গার করার জন্য বেস্ট টাইম। তো আমি দিনের অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা সময় নিজের জন্য, নিজের উন্নয়নের জন্য, নিজের স্কিল ডেভেলপ করার জন্য, নিজেকে শার্পেনিং করার জন্য কাজ করছি কিনা, পাশাপাশি একটু এক্সারসাইজ করছি কিনা। আর যে সমস্ত কথাগুলি শর্মী বলছিল এতক্ষণ, আনফরচুনেটলি শি ইজ বিন ডিসকানেক্টেড, বাট আই এম কন্টিনিউইং দ্য শো বিকজ আমি তার মতো করে বলতে পারছি না, বাট আমি যতটুকু বুঝেছি সেটা থেকে বলছি। ডায়াবেটিক পেশেন্ট, যেগুলি আমাদের বেসিক নিয়ম কানুন সেগুলি আমাদের মেনটেন করা উচিত। একটু এক্সারসাইজ করা, এক্সারসাইজ। হার্টের পেশেন্ট, আমি যতদূর জানি একজন হার্টের পেশেন্টের সকালে 20 মিনিট, বিকালে 20 মিনিট, যদি সকালে 20 মিনিট, বিকালে 20 মিনিট আপনি হাঁটতে না পারেন, যদি বিকালে একবারে 40 থেকে 45 মিনিট আপনাকে হাঁটতে হবে, দেন ইট গিভস ইউর ব্লাড সার্কুলেশন বেটার। যখন আপনার ব্লাড সার্কুলেশন বেটার হবে, দেন দের ইজ এ চান্স অফ ফ্যাট একুমুলেশন হওয়ার সম্ভাবনা কমে যাবে। যখন আপনার ব্লাড ফ্লো ভালো থাকবে, তখন হার্ট ইজ বেটার। সো ইউ নিড টু ওয়াক। আপনাকে দৌড়াদৌড়ি করতে বলা হচ্ছে না, ইউ নিড টু ওয়াক। এটা হলো হার্টের পেশেন্ট। ডায়াবেটিক ইজ এ সিম্পল সেম exercise, exercise, exercise. So if you are fit enough, then you can go back to your work and you can serve better. That is the first thing. আরেকটা জিনিস আমি বলছিলাম যে it is such an important thing যে are you wasting time? আপনি কি আপনার সময় নষ্ট করছেন কিনা? আপনি আপনি সারাদিন, আমি 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 মাঝে সাঝে I feel extremely bad যে this is the 1 মাস বন্ধ। আমরা আমরা জানি না সামনে আবার কতদিন পরে খুলবে। So why I am not understanding আমার স্কিলটা কেন আমি ডেভেলপ করছি না? আমার যে জায়গাগুলি আরো উন্নত করা সম্ভব সেগুলি কেন করছি না? আমি যে জায়গাটাকে দুর্বল আছি, আমি ওইদিন বলছিলাম আপনি মেইল লিখতে পারেন কিনা? প্রপার কমিউনিকেশন স্কিল আপনার আছে কিনা? আপনার রাইটিং স্কিল ভালো আছে কিনা? আপনার প্রেজেন্টেশন স্কিল ভালো আছে কিনা? হ্যাঁ? এই জিনিসগুলি কিন্তু আপনি ইভলভ করতে পারেন। যে মার্কেটিং এ কাজ করেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, থিংক করতে পারেন যে আমি আসলে কিভাবে সুন্দর, সুন্দর মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি। যে সেলস এ কাজ করেন, সুন্দর, সুন্দর আইডিয়া ডেভেলপ করতে পারেন। যে ডিজিটালে কাজ করেন, হি ক্যান অলসো ডেভেলপ। যে এক্সেলে কাজ করেন, তার এক্সেল স্কিলটাকে ডেভেলপ করতে পারেন। যে আসলে পাওয়ার পয়েন্টে কাজ করেন, তার পাওয়ার পয়েন্ট স্কিল ডেভেলপ করতে পারেন। যে নেটওয়ার্কিং করতে পারেন, দিস ইজ এ গুড টাইম টু ডু দ্য নেটওয়ার্কিং উইথ দ্য গুড পিপল। বিকজ ইউ নো যে ইয়েস, আমাদের যদি শর্মী যদি আবার ব্যাক করতে পারে, আই উইল স্ট্রংলি ওয়েলকাম হার, বিকজ আমরা ওর শোয়ের এক পর্যায়ে অলমোস্ট শেষের দিকে আছি। হ্যাঁ, হ্যাঁ, চলে আসছে। শর্মী, রিয়েলি সরি সে ডিসকানেক্টেড। আমি আপনার হয়ে আমি জি। আমার মতো করে অনেকক্ষণ কথা বলে যাচ্ছিলাম। আমরা একেবারে শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আনফরচুনেটলি দি কানেকশন ওয়াজ সামহাউ জি। ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আপনি যদি অ্যাজ এ ব্রিফলি বলেন যে স্টে হেলদি, স্টে সেফ, এই জায়গাটাকে যদি 2-3টা কথা সামারাইজ করতে বলেন যে সবার জন্য, তাহলে কি বলবেন আপনি? বিকজ আমরা আজকে আসলে আনফরচুনেটলি আপনাকে মাঝখানে 7-8 মিনিট মিস করে ফেলেছি। জি, এখন হচ্ছে ভাই আমি যেটা বলবো যে স্টে হেলদি এবং স্টে সেফ অনুযায়ী যদি এখন বাসায় আমরা সবাই থাকতে চাই, তো প্রথমেই আমি বলবো ফুড হ্যাবিটটা অবশ্যই মেনটেন করতে হবে এবং সেটা যেন অবশ্যই ব্যালেন্স ডায়েট হয়, যেটাই সারাদিনের খাদ্যাভ্যাসে যেন আমাদের খাদ্যে যে খাদ্য তালিকায় যে আমাদের যে খাবারগুলো থাকছে বা যে নিউট্রিয়েন্ট গুলো আমরা খাবার থেকে পাচ্ছি সেগুলো যেন ব্যালেন্স হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এই জাতীয় খাবার। তার মেইন সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট হিসেবে সবাই আমরা জানি যে আহ আহ ভাত, রুটি বা হচ্ছে চাল, আটা, ময়দা তৈরি যেগুলো খাবার, এবং প্রোটিনের সোর্স আমি আগেও বলেছি যে মাছ, মাংস, দুধ, ডিম খুবই ইম্পর্টেন্ট এই সময়ের জন্য, এবং সামনে রোজা আসছে সে সময়ের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাকে সারাদিন এনার্জেটিক থাকতে হলে কিন্তু এই খাবারগুলা আমাকে রোজাতেও মেনটেন করতে হবে। সেটা সেহেরি, ইফতার এবং রাতের খাবার 3 বেলাতেই। এর পাশাপাশি ভিটামিন, মিনারেলস বা হচ্ছে যেটা ভিটামিন, মিনারেলস বা খনিজ লবণ যেটাকে আমরা বলি, বা এটার পাশাপাশি যেটা বলি যে অ্যান্টিঅক্সিডেন্ট, এটার মেইন সোর্স হচ্ছে কালারফুল ভেজিটেবল বা কালারফুল যে কোনো শাকসবজি, তার পাশে বিভিন্ন রঙের ফলমূল। অর্থাৎ আমি সাজেস্ট করবো যে ভিটামিন, মিনারেলস এবং যদি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বা ফাইবার কন্টেনিং ফুডগুলোর কথা বলি, সেটা হচ্ছে রেগুলার যদি খাদ্যাভ্যাসের মধ্যে আমি 4 থেকে 5 কালারের সবজি, সেই সাথে ফল যদি ইনক্লুড করতে পারি, ফল সবজি মিলিয়ে 4 থেকে 5 কালার যদি আমরা মেনটেন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রপারলি ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যাচ্ছি। একটা এবং একটা একটা আরেকটা যে সাপ্লিমেন্টারি কোশ্চেন করে, হোয়াট অ্যাবাউট দ্য ওয়াটার ইনটেক? আমরা অনেকে পানি খেতে চাই না। কতটুকু পানি খাওয়া উচিত একটা সুস্থ মানুষের পার ডে? হ্যাঁ, একজন সুস্থ মানুষের ক্ষেত্রে যেহেতু এখন সামার চলছে, সাধারণত আমরা একজন সুস্থ মানুষের ক্ষেত্রে প্রতিদিন 2 লিটার পানির কথা বলে থাকি, কিন্তু যেহেতু এখন সামার, যদিও আমাদের এবার কিন্তু আউটিং বা আউটওয়ার গুলা নেই, সেক্ষেত্রে আমাদের সোয়েটিং এর বা হচ্ছে ডিহাইড্রেট হওয়ার চান্স অনেকটাই কম, কিন্তু সারাদিন রোজা রাখার পরে আমাদের কিন্তু বডিতে পানির চাহিদা অনেকটাই বেশি থাকে। সেক্ষেত্রে সাজেস্ট করবো
2.5 থেকে 3 লিটারের মধ্যে পার ডে একজন অ্যাডাল্টকে পানি বা তরল জাতীয় খাবার গ্রহণ করার জন্য। তবে এক্ষেত্রে যদি কিডনি পেশেন্ট কারো বাসায় থেকে থাকে তার ক্ষেত্রে কিন্তু ফ্লুইডের রেস্ট্রিকশন থাকতে হবে। অর্থাৎ একজন একটা ছোট্ট স্বাভাবিক। হ্যাঁ, একটা ছোট্ট কোয়েশ্চেন। আমি পানির ব্যাপারটা জানলাম। আর একটা ছোট্ট কোয়েশ্চেন, যেহেতু একেবারেই সময় কম, খুব শর্টলি উত্তর দিবেন। সেটা হচ্ছে যে ইফতারের পরে কি ডিনার করবে যদি অবশ্যই ডায়াবেটিক ডিনার পেশেন্ট করবে। হয়? হ্যাঁ, ডিনারের ডিনার পরিমাণ করবে কম এবং হবে? ডিনারে অবশ্যই ডিনারটা কতক্ষণ কার্বোহাইড্রেটটা মডারেট হবে এবং ডিনারটা তাকে কতক্ষণ পরে অবশ্যই করবে? কতক্ষণ পরে ইফতারটা করবে? এখন মোটামুটি আমাদের 6:30 থেকে 7টার মধ্যে হয়ে যাবে। ঠিক এটার 3 ঘন্টার মধ্যে, 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু ডিনারটা করে ফেলতে পারে। অর্থাৎ সাড়ে ডিনার 9টা করতে থেকে পারে? 10টা, হ্যাঁ এর মধ্যে ডিনারটা কমপ্লিট করে ফেলতে হবে। আচ্ছা, ডিনার করার পরবর্তী পিরিয়ডে রাত্রে আর কিছু খাবে না, তারপর সেহরি খাবে সে? জি, সেহরি খাবে এবং সেহরিটা সেহরি খাবে। অবশ্যই এমন ভাবে নিউট্রিশনরা এবং খাদ্যের উপাদানগুলো বন্টন করতে হবে যাতে সারাদিন কিন্তু সে এনার্জেটিক থাকে, কারণ এই সেহরি দিয়ে কিন্তু সে সারাদিনের এনার্জিটা ওখান থেকে কিন্তু অ্যাচিভ করবে। সেক্ষেত্রে অবশ্যই সেহরিটাকে আমরা তুলনা করব দুপুরে খাবারের সাথে। দুপুরে যেহেতু আমরা ভাত খেয়ে অভ্যস্ত, তো সেহরিতে আমি বলবো যে রুটিটা অ্যাভয়েড করে যদি আমরা ভাত খেতে পারি সেক্ষেত্রে আমাদের গ্লুকোজটা কিন্তু যথেষ্ট স্লোলি আমরা অনেকক্ষণ ধরে পেতে পারি। এবং সেক্ষেত্রে আমি বলবো যদি লাল চালের ভাত আমাদের পক্ষে অ্যারেঞ্জ করা পসিবল হয় এটা খুবই ভালো ডায়াবেটিক পেশেন্টের জন্য। এছাড়াও রুটিও নিতে পারেন, সেক্ষেত্রে লাল আটা রুটি যদি সম্ভব হয় অ্যারেঞ্জ করা সেটা হলেও যথেষ্ট সুবিধা। তবে আরেকটা যেটা যে মাছ মাংস দুধ ডিমের মধ্যে সেহরিতে মাছ অথবা মুরগি সহজ পাচ্য ভাবে যদি রান্না করার সুবিধা হয় তাহলে কিন্তু এটা আমাদের ডাইজেশনের জন্য খুবই ভালো। এবং আরেকটা যেটা আমি সাজেশন দিব, সেহরিতে পারতপক্ষে একটা হলেও ডেইরি প্রোডাক্ট বা দুধ বা দুধের তৈরি খাবার অবশ্যই রাখার চেষ্টা করবেন, যেটা কিন্তু আপনাকে প্রোটিনের চাহিদাটাও পূরণ করছে, ফ্লুইডের চাহিদাও পূরণ করছে এবং ডে লং কিন্তু আপনি যথেষ্ট এনার্জি পাচ্ছেন। তো সেক্ষেত্রে একটা একটা অবশ্যই। আরেকটা কোশ্চেন, একজন কোশ্চেনটা করেছে তাই আমি আপনাকে কোশ্চেনটা করছি। যে দেখা যায় যে রোজার দিনে দেখা যায় যে একটা সার্টেন টাইম পরে গ্যাস ফর্ম করে, পেটে অনেক সময় পেইন করে অথবা প্রচুর গ্যাস হুম, হুম, ফর্ম করে। এইটার মেইন জি। কারণটা কি? এটা কি এটা অ্যাভয়েড মেইন করার ওয়ে অফ? এটা মেইন কারণ আমি বলবো যে সারাদিন আপনি ফাস্টিং থেকে যখন আপনি প্রথম মিলটা নিচ্ছেন সেই মিলটা যদি আপনার খুব ডিপ ফ্রাই ফুড বা ভাজা পোড়া বা স্পাইসি ফুড হয় তাহলে কিন্তু আপনার ডাইজেশনে অবশ্যই সমস্যা হবে। অর্থাৎ প্রথম মিলটা বা ইফতারটা আমার হতে হবে সহজ পাচ্য খাবার যেটা ইজি টু ডাইজেস্ট এবং সহজে স্টার্টিং মিলটা থেকে যাতে আমি এনার্জি পেয়ে যাই। তাই আমাদের দুইটা মিলকে খুবই ইম্পর্টেন্ট দেখতে হবে, সেটা হচ্ছে এক সেহেরি যেটা আমাকে সারাদিন ইফতারের আগ পর্যন্ত এনার্জি দিবে এবং প্রত্যেকটা নিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করবে, এবং ইফতার যেটা আমি সারাদিন ফাস্টিং থাকার পর প্রথম যে মিলটা আমি নিচ্ছি। অলরাইট শর্মি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অন্য একটা শোতে আরো আলোচনা করব। আজকে আমাদের হাতে একদমই সময় নেই। আমাদের সাথে ছিলেন শর্মি রাইট নাও শি ইজ এ সিনিয়র ডাইটিশিয়ান আজগর আলী হসপিটাল, অ্যান্ড শি ইজ রিয়েলি ভেরি ব্রিলিয়ান্ট এবং অনেক কিছু জানে। এবং আমরাও তার কাছে আজকে শিখলাম এবং হোপফুলি উইল টক মোর। আমরা অন্য একটা শোতে কথা বলবো। আপনি ভালো থাকবেন, সেফ থাকবেন, যেহেতু আপনি হসপিটালে যান। ইউ ইউ হ্যাভ টু বি সেফ এনাফ। এবং বাসার সবাইকে নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আমরা আশা করি খুব তাড়াতাড়ি আমরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো। হোপফুলি উইল কাম ফর এ বেটার ডে ডাউন দ্য লাইন। আমরা কথা বলছিলাম শর্মির সাথে। শর্মি হচ্ছে, আমরা একটু আগে বলছিলাম, সে হচ্ছে আজগর আলী হসপিটালের সিনিয়র ডাইটিশিয়ান। আজকে আমরা একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বললাম, স্টে হেলদি, স্টে সেফ। অবজেক্টিভটা ছিল যে আমাদেরকে আসলে উই শুড নট বি সামহাউ ফ্রাস্ট্রেটেড, আমাদের আসলে ডিসহার্টেন্ড হয়ে চলবে না। আমাদেরকে সামহাউ আমরা খুবই ফ্রাস্ট্রেটেড লাইফ লিড করি। বিশেষ করে আই হ্যাভ টক টু ফিউ অফ দ্য ডায়াবেটিক পেশেন্ট, তারা মনে করে যে তাদের জীবন বোধ আর নাই। আমি এমনও শুনেছি কিছু ডায়াবেটিক পেশেন্ট বাসার থেকে বলছে যে আমার এইভাবেই শেষ, আমি বোধ আর বাঁচবো না। সো আমাদের এই ধরনের নেগেটিভ কমিউনিকেশন করা একদমই উচিত হবে না। আমাদের উচিত হবে যে পজিটিভলি হাউ পিপুল ক্যান সার্ভাইভ, হাউ দে ক্যান সাস্টেইন। তো এই ধরনের টেলিভিশন কমিউনিকেশন গুলি যখন বারবার বলে হচ্ছে এর আসলে সমস্যা হবে, এর আসলে সমস্যা হবে, আমরা সমস্যা না বলে রেদার উই ক্যান টেল ইট হাউ উই ক্যান মেক শিওর যে একটা ইনফরমেশন, একটা একটা কমিউনিকেশন, ইনস্টিড অফ টেলিং দ্য প্রবলেম, হাউ ইউ ক্যান গিভ দ্য বেটার সলিউশন। তো সলিউশন সহকারে কথা বলা, পজিটিভলি বলা আমাদের জন্য খুব দায়িত্ববোধের কাজ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং কেরিয়ার শো উইল কন্টিনিউ, হোপফুলি উইল কাম উইথ ওয়ান্ডারফুল গেস্ট। আমরা আবারও আসবো। আজকের মতো এখানেই বিদায়। আপনারা দেখছিলেন ফক প্রেজেন্ট পেশেন্ট টু গো। আই ওয়াজ হোস্টিং দ্য প্রোগ্রাম। মাই নেম ইজ জিএম কামরুল হাসান, আই এম দ্য গ্রুপ সি অফ ইগলো। এবং আমি প্রোগ্রামটা খুব প্যাশন্স নিয়ে করি, because I believe that Bangladesh by default is a youth-centric country, and we have
so many tremendous potential and we need to learn. আমি একটু লার্নিং কার্ভকে ইনক্রিজ করার জন্য আই ট্রাই টু ওয়ার্ক, সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, গিভ দ্য টিপস, এবং কারো যদি টিপস কাজে লাগে দ্যাট ইজ অল অ্যাবাউট আমাদের প্রোগ্রামের সার্থকতা। এবং আমি আবারও বলে থাকি, টিপস ক্যান চেঞ্জ দ্য লাইফ, প্লিজ ফলো ইট, এবং ডোন্ট ডিক্লাইন দিস ওয়ান বিকজ লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড ওয়ান্স ইউ লার্ন দেন ইউ ক্যান বার্ন, ওয়ান্স ইউ লার্ন দেন ইউ ক্যান বার্ন, I mean once you can learn then you can go to your work, you can perform well. That is all about today's session. সবাই ভালো থাকবেন, স্টে সেফ, স্টে হেলদি, এবং আমরা আশা করি খুব তাড়াতাড়ি ইউ ক্যান কাম ব্যাক টু দ্য রিয়েল লাইফ। আজকে এই বলেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, গুড নাইট।